সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন সিকান্দার রেমান। সামনে নির্বাচনী আলোচনা হচ্ছে, জোটের কথাও শোনা যাচ্ছে। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের উপর হামলা এবং এই হামলার পেছনে কিন্তু ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু উপস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু বলা হচ্ছে যে গুজবের বেশ কিছু বিষয় সামনে আসছে। এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং নির্বাচনের বাস্তবতা কতটুকু এই মুহূর্তে রয়েছে সেটা নিয়েও কথা বলবো এবং নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিয়েও কথা বলতে চাই। চারজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি এবং সহ সম্পাদক বিএনপি। এরপর রয়েছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। আমার বাদিকে রয়েছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। সবশেষ রয়েছেন শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকিলাব মঞ্চ। আপনাদের চারজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনাকে দিয়ে। গত দু একদিন আপনি খেয়াল করবেন যে নির্বাচনের যে কথাগুলো হচ্ছিল এর মধ্যে একটা নতুন ডাইমেনশন এসেছে, সেটা হচ্ছে জোটের কথা। বিএনপি বলছে, স্পষ্টতই বলেছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে জোট হতে পারে, তবে জামাত ছাড়া। জামাত আবার বলতেছে এখন যে জোট হতে পারে, তবে সেটা বিএনপি ছাড়া। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় তিনজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ে বহু বছর ধরে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলের রাজনীতি ছিল। দুই দল কেন্দ্রিক জোট হতো এবং তাকে কেন্দ্র করে সবাই জোটবদ্ধ হতো। আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, পতিত পলাতক গণহত্যাকারী, তারপরে এসে আওয়ামী লীগ বিএনপির পরে যেই দুইটা দলকে বিবেচনা করা হতো মাঝারি গোছের দল হিসেবে, তার মধ্যে একটা জাতীয় পার্টি এবং একটা জামাত ইসলাম। জাতীয় পার্টিও ফ্যাসিবাদের দোসর ছিল এবং নানান সুবিধাভোগী, তারাও বেকায়দায় আছে। ফলে বিএনপির পরে মাঝারি গোছের দল বলতে ওই একটাই তো আছে, জামাত ইসলাম। ফলে এইখানেও তো যদি ওই এরকম একটা জোটের মেরুকরণ কিছু হয়, তাহলে সব তো আর একজোটে এক দলের সঙ্গে এসে থাকবে না, মিনিমাম দুইটা দলকে কেন্দ্র করে জোট হবে। সেক্ষেত্রে ডেফিনেটলি এটা রাজনীতির সমীকরণ এরকমই যে বিএনপিকে কেন্দ্র করে একটা জোট হবে, জামায়াত ইসলামকে কেন্দ্র করে আরেকটা জোট হবে এবং এই দুই জোটে যারা যাবে না তারা আবার ছোটরা মিলে মিলে আর একটা ভিন্ন ধরনের জোট হলেও হতে পারে, যেটা ধরেন ইসলামপন্থী যারা জামাতকে পছন্দ করে না, বাকি ইসলামপন্থীরা মনে করলো আমরা একটা জোট করব। বামপন্থী যারা, জামাত ইসলামের তো প্রশ্নই ওঠে না, বিএনপির সঙ্গে ঠিক সব বিষয়ে তারা একমত হতে পারে না, তারা মনে করলো যে নতুন পরিবর্তিত সময়ে বাম ধারার যারা আমরা আলাদা একটা জোট করে দিই। সুতরাং জোট করলে অসুবিধা কোথায়? আলোচনা আসছে এই জন্য যে বিএনপি এবং জামায়াত ইসলাম দীর্ঘদিন ধরে এক জোটে থেকে রাজনীতি করা অথবা যুগপৎ আন্দোলন করে দীর্ঘদিন ধরে এমন একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল যে সেটাও মানুষের আলোচনায় ছিল, যে একটা মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেওয়া ব্যক্তির গড়া দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, আর একটা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল এত বছর ধরে জোট কিভাবে থাকে, এই প্রশ্নটা আমাদের অনেকেই করতেন। এবং এটার জন্য বিএনপিকে অনেক কথা শুনতে হয়েছে যে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনের দায়িত্ব পালন করেছে বিএনপি। এখন তাদের মধ্যে যেভাবেই হোক গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকারের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে নানান ইস্যুতে একমত হয়েছে এবং জোট করেছে। পরিবর্তিত তো পরিস্থিতিতে আবার যখন ভিন্ন হচ্ছে তখনও ওই একই কারণে এটা আলোচনায় বেশি, যে এত বড় বন্ধু ছিল এরা, আবার এই একে অপরের বিরুদ্ধে এরকম কথা বলছে, এটা কিভাবে হয়? যে এই জায়গায় আমার প্রশ্ন, এটা কি তাহলে আপোষে হচ্ছে কিনা, যেমনটা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে দেখেছি? আপোষে হচ্ছে না, সময়ের প্রয়োজনে হচ্ছে। সময়ের প্রয়োজনটা হচ্ছে এইটা যে একটা দল তো নিশ্চয়ই ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তো বিরোধী দল লাগবে না? তো বিরোধী দল তো কাউকে না কাউকে হতে হবে। সেই বিরোধী দল হওয়ার জন্য কে তৃতীয় হবে না দ্বিতীয় হবে সেই আশঙ্কায় যখন থাকে, তখন দ্বিতীয় হওয়ার জন্য জোট খুঁজতে তো হতেই পারে, সেই বিবেচনায় হতে পারে। সুতরাং এটা পাতানো না, এটা সমঝোতায়ও না,
সময়ের প্রয়োজনে হয়তো জোট হচ্ছে। সময়ের প্রয়োজন, জি। আমরা শরীফ ওসমান হাদি আপনার কাছে জানতে চাই সময়ের যে মানে প্রয়োজনটা, তো বিগত দিনে আমরা যখন দেখেছিলাম বিএনপি নির্বাচন বয়কট করলো, নির্বাচনে গেল না, তখনও তো জাতীয় পার্টি সময়ের প্রয়োজনেই তো নির্বাচনে গেল। সেটা সময়ের প্রয়োজন, সেটা যদি দোষ হয়ে থাকে, এটা কি দোষের হবে না? না, মানে হলো ধরেন আপনার প্রথমত যেটা আমাদের ফ্রেমিং অনেক মিডিয়ার ভাইরা করবার চেষ্টা করছে যে গত 16 বছরের সাথে এখন কিছুর, গত 16 বছরের সাথে শুধু তুলনা হইতে পারে জাহান্নামের। জাহান্নাম যেহেতু আমরা দেখি নাই, শুনছি কেমন হইতে পারে, এর সাথে আর কিছুর তুলনা চলে না। নাম্বার ওয়ান, এখন ধরেন বিএনপি আর জামাত ইসলামী এই যে মানুষের বলবার, আমি আপনাকে একটু বলে রাখি যে শান্ত ভাই বলছিলেন যে অনেকের কথা শুনতে হয়েছে যে জামাত ইসলামী কেন বিএনপির সাথে। আমরা যখন অনেক ছোট তখনও বারবার বলেছি, মানে কিছু কাজ হলো বিএনপির আজীবন প্রশ্নবারে জর্জরিত করা। এরা কেউ বিএনপির ওয়েল উইশার না, এরা কোনোদিন বেগম জিয়ার অসুস্থতার সময় রাজপথে প্রতিবাদ করে নাই, দাঁড়ায় নাই। যদি প্রশ্ন করা হতো ওই একটাই, আপনারা জামাত ছাড়েন না, আমরা কিভাবে দাঁড়াই। তো বিএনপি তো এবার জামাত ছাড়াই ইলেকশন করবে, রাইট? জামাতও নিজের মতো ইলেকশন করবে, তো বিএনপির পক্ষে এবার কি তারা দাঁড়াবে? এবারে তো তারা সেই ফ্যাসিবাদের কালচারাল বয়ানি সবাই দিচ্ছে। আপনি খেয়াল করেছেন কিনা, আজকে আমি দেখেছি এই যে সম্পাদক পরিষদ, যার সভাপতি মাহফুজ আনাম সাহেব ডেইলি স্টারের, সম্পাদক বণিক বার্তার হানিফ সাহেব, তারা 3টে ঘটনাকে উল্লেখ করে বলেছেন এই যে মপটপ হয়েছে এটার ব্যাপারে, এর মধ্যে একটা ডিআরইউ যেটা রিপোর্টার্স ইউনিটিতে, যেটা এখান পান্নার প্রোগ্রাম। মানে ভাবেন এর থেকে কত সিগনিফিকেন্ট ইস্যু বাংলাদেশে ঘটেছে। কোনোদিন সম্পাদক পরিষদ বিবৃতি দূরের কথা, তাদের প্রোগ্রামের কাভারেজ পর্যন্ত দেয় নাই। জেডাই খান পান্না একটা প্রোগ্রাম ডেকেছে, সে নিজে সেখানে যায় নাই, সে তখন সুপ্রিম কোর্টে বসে মোবাইল চালাইতেছে, ঘটনা দেখতেছে। এবং এইটাকে মিডিয়া যেভাবে দাঁড় করালো পুরো দেশের সামনে, মানে 15 জন 20 জন ছেলে মেয়ে কোথাও দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছে, সেইটাকে মূলধারায় এনে প্রশ্ন করা হচ্ছে কি পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই যে ফজলু সাহেব, অপরাপর অন্যরা সবাই, তাদেরকে কি মানুষ মুক্তিযোদ্ধা হিসেবে গালিগালাজ করে, নাকি তাদের এই চরিত্রের জন্য, মুজিববাদী চরিত্র? সে পুরো দস্তুর ছিল মুজিব বাহিনীর লোক, করেছে তখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ, এরপরে করেছে রক্ষী বাহিনী, এসে বিএনপির উপরে পরে ভর করেছে। বিএনপিকে তো আমি স্যালিউট করি যে পুরো জেনারেশনকে সম্মান জানিয়ে অন্তত 3 মাসের জন্য তাকে শুধরানোর সুযোগ দিয়েছে, এবং সে না শুধরালে আমার ধারণা বিএনপি আরো বড় অবস্থা নিবে। এবং এই যে আমরা সবাই এটার ব্যাপারে অবস্থা নিয়েছিলাম, এটুকুন যে অনার করতে পারলো বিএনপি, আমরা বিএনপির কাছ থেকে তো এটুকুন চাই। প্রশ্ন হলো তাহলে জামাত আর বিএনপি একসাথে ইলেকশন করবে কিনা? প্রথম কথা হলো কেন করবে, বরং এটা কি এই জন্যই যে দেখানোর জন্য যে এখন একটা বিরোধী দলও লাগবে, এই জন্যই কি জামাত করবে? না, আমি বরং আপনারা বলতে পারি, বাংলাদেশের ভাই যেটা অ্যাড্রেস করছিল, অনেকগুলো ইসলামপন্থী দলও তো আছে, সকল ইসলামপন্থী দল কি জামাতের সাথে যাবে? অফকোর্স নট, যাবে না। তাহলে অনেক ইসলামপন্থী দল বিএনপির সাথে যাবে, অনেকে জামাতের সাথে যাবে। আমি বরং সিগনিফিকেন্ট যেটা দেখতে পাই, বিএনপি আর জামাতের জোটের বাইরে, আপনি এবার লিখে রাখেন, হয়তো এরা প্রচুর আসন পাবে না, ভোট পাবে না, কিন্তু তৃতীয় একটা গ্রুপ যারা অনেক জায়গায় স্বতন্ত্র নির্বাচন করবে, অথবা ছোট ছোট মোর্চা করে তারা একটা ভিন্ন দাঁড়াবে, পরবর্তী পলিটিক্সে এরা ভীষণ ইম্প্যাক্টফুল হয়ে উঠবে। এর কারণ বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এরা তো আসলে কেউ মানে নতুন ধারার পলিটিক্স তেমন কিছু দিতে পারবে না, শত চেষ্টা করলেও। চেষ্টা করবে, অফকোর্স চেষ্টা করবে, কিন্তু কতটা দিতে পারবে সেটা আমরা 1 বছরে তো অনেক বেশি স্বপ্ন দেখতে পারছি না। তবুও তাদের চেষ্টা জারি থাকুক, এটুকু তো আমরা চাই। কিন্তু এমন কিছু মুখ যারা নতুন করে পলিটিক্সটা করতে চাইবে, এখন মুশকিল হলো আমাদের ভাই বন্ধুরা, বিশেষ করে আমাদের এনসিপির যে বন্ধুরা আছে, এদেরকে হাজারবার বলেছি, যদি এরা মনে করে পলিটিক্স হলো নেক্সট 5 ইয়ার্সের, তাহলে দেশের সর্বনাশ হয়ে যাবে, তাদেরও আর পলিটিক্স দাঁড়াবে না। আর তারা যদি চিন্তা করে আমাদের বয়স এখন 25, 30, 35, আমরা পলিটিক্সটা করবো আগামী 50 বছর ধরে, এমপি হওয়া জীবনের খুবই ছোট একটা পার্ট। মানে আমার রাষ্ট্রের প্রয়োজনে কোনোদিন প্রধানমন্ত্রী হওয়া লাগতে পারে, কোনোদিন কিছু নাও হওয়া লাগতে পারে, কিন্তু আমার দেশের প্রয়োজনে পলিটিক্সটা জারি রাখতে হবে। আমার মনে হয় বিএনপি আসুক, জামাত আসুক, যারাই আসুক, 5 বছর তো তাদের জন্য কন্টিনিউ করা খুব টাফ হবে, এবং তার অলমোস্ট অনেক জায়গায় তাদেরকে ফেল করানো হবে, আওয়ামী ফ্যাসিবাদ করবে, তখন রাষ্ট্রের হাল ধরার জন্য আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স লাগবে। এই জায়গায় আমি নীলুফার চৌধুরী মনির কাছে জানতে চাই, আপনি কথাটা খেয়াল করেছেন, 5 বছর কন্টিনিউ করা টাফ হয়ে যাবে, এই বয়ানটা কিন্তু আসতেছে, সোশ্যাল মিডিয়া আসতেছে, এবং লাইভ টক শোতে শরীফ ওসমান হাদি নিজেই বললেন। কি এমন ঘটনা, কি এমন বিষয় আমরা একবার আগে থেকেই মানে জ্যোতিষ হয়ে গেছি যে 5 বছর কন্টিনিউ করতে পারবে না, মানে এমন কি ঘটনা ঘটছে বলেন তো? এই শব্দটা, ধন্যবাদ সবাইকে, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা। এই শব্দটার সাথে মব যায়, অনেকটা মবের মতো শব্দ হয়ে গেল। রাজনীতি অনেক কঠিন জিনিস, ধরো মারো কাটো খাও, এটাকে আমি রাজনীতি বলি না। একটা সময়ের জন্য, অভ্যুত্থানের সময় যেটা হালাল, অভ্যুত্থানের পরে সেটা হালাল না। সব কিছুর একটা সীমা আছে, সীমা লঙ্ঘনকারীকে
আল্লাহ পছন্দ করে না। একজন মুক্তিযোদ্ধা যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু একটা রাজাকার সব সময়ের জন্য রাজাকার। তো আমি যে কথাটা আমার ছোট ভাই বললেন, আমি খুব দুঃখ পেলাম যে ফজলুর রহমান সম্পর্কে এই বাজে কথাগুলো। একজন মানুষের বয়স যখন 75-এর উপরে, তার অনেক কিছুই আমি সহজভাবে নিতে পারি। কণ্ঠের জন্যই তো স্বাধীনতার জন্য শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি তাই হয় তাহলে কণ্ঠে যদি এমন কিছু থাকে, কণ্ঠকে সম্মান করা উচিত। জেফারসন বলেছিল যে আমি তোমার মতের সঙ্গে একমত নাই হতে পারি, কিন্তু তোমার মতের জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি, মত প্রকাশের জন্য। সে তার মতো মত প্রকাশ করেছে। বিএনপি কখন কিভাবে কার প্রতিশোধ নেবে সেটা বিএনপির একান্তই ঘরের ব্যাপার। কিন্তু ফজলুর রহমানের বাড়িটাকে ঘিরে যেভাবে মব করা হলো, একজন মুক্তিযোদ্ধার বাড়ি ঘিরে, আমি কঠিনভাবে এটা প্রতিবাদ করেছি, আগেও আজকেও বসে করছি। কারণ আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, আমাদের চেয়ে বেশি অত্যাচার কিন্তু অন্যদের করে নাই, আমাদের চেয়ে বেশি সাফার কিন্তু অন্যরা হয় নাই। ওই ফজলুর রহমান উনি কিন্তু সারা জীবন আওয়ামী লীগ করেছে, উনি নিজেও আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগের বড় নেতা ছিল, কিন্তু অত্যাচার কিন্তু কারো চাই ওই এলাকায় ঢুকতে পারে নাই। রাষ্ট্রপতির জন্য যে মানুষটা এলাকায় ঢুকতে পারে নাই, নিরঙ্কুশ আওয়ামী লীগ, এটা তো এই মুহূর্তে বিশ্বাস করবে না কেউ। আওয়ামী লীগ যারা নির্যাতিত নিষ্পেষিত যে মানুষটা, তাকে এই ছোট ছোট মানুষগুলা যখন নিজে আইনটা হাতে তুলে নেয়, তাহলে তো এই দেশে আর সরকারের দরকার পড়ে না। যে দেশের সরকার মবকে প্রতিষ্ঠিত করে, মবকে শাস্তি দিতে পারে না, থামাতে পারে না, তাহলে তার দরকার কি? আমি প্রথমে এই কথা বলেই শুরু করছি যে এই আর 5 বছর থাকবে কি না এটা তো সময়ের ব্যাপার, সময়ের জন্য অপেক্ষা করা উচিত। অ্যাডভান্স কথা বলা ভালো, কিন্তু এত বেশি কথা বলা ভালো না। কে কখন যে যা করবে, আগুন খেলে গ্রামে একটা কথা বলে গুণীজনরা, এলাকার যে মুরব্বীরা, যে আগুন খেলে আংরা হাগে, যে আগুন খাবে সে ওইটাই তার কয়লা পড়বে। তো বিএনপি যদি তাই করে তাহলে বিএনপি সেটার জন্য বিএনপি প্রস্তুত থাকবে। এই যে থ্রেড দেওয়া, এই যে একরকম আগে অ্যাডভান্স খবর বলা, এগুলা কিন্তু অস্থিতিশীল রাজনীতির জন্য ভীষণ খারাপ খবর। আমরা কি বলি, আপনি খারাপ আছেন, মানে খুব ভালো নাই, শরীর অসুস্থ, ফ্যামিলি প্রবলেম, আমরা যদি জিজ্ঞেস করি কেমন আছেন, বলেন আলহামদুলিল্লাহ, তারপরে বলেন আপা আমার ছেলেটার তো এই অবস্থা যাচ্ছে। কিন্তু প্রথমে কি বলা উচিত? পজিটিভলি আলহামদুলিল্লাহ। তো আমরা তো এটাই বলা ভুলে গেছি। আমরা শুধু কোনখানে ঝগড়া করলে, মারামারি করলে, একে ধরো ওকে ধরো, এর বাড়ি দখল করো, ওর বাড়ি দখল করো, ওইখানে ডাকাতি করো, এই কাজগুলো আমরা করছি। তাহলে 3 মাসের জন্য মানে মত প্রকাশের কথা বলছিলেন, মত প্রকাশের স্বাধীনতায় যদি বিশ্বাসের মানে সেই জায়গাটায় ঠিক থাকা হতো, তাহলে তাকে 3 মাসের জন্য ইয়ে করা হলো কেন? সেটা তো দলের ব্যাপার, একান্তই দলের ব্যাপার। দল বুঝবে যে কোনখানে কি করেছে, কিন্তু কার জন্য কি করেছে এটা কোনো কথা না, এটা দলের ব্যাপার। দল তো বলে নাই যে আপনি এই কথাটা বলছেন এই জন্য আপনাকে এটা করছি। বল বলছে আমি আপনার উত্তরে সন্তুষ্ট না, সন্তুষ্ট উত্তরটা বলতে পারেন। বিএনপি যে স্টেটমেন্টটা দিয়েছে সেখানে অনেকগুলো ছিল, সেখানে থেকে বলাই হয়েছে যে জুলাইয়ের মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে বাজে কথা, কোট আন কোট তাকে বলেছে যে আপনি এগুলোকে নিয়ে বাজে কথা বলছেন, বাজেভাবে ফ্রেমিং করছেন। এটা ঠিক করছে, এটা ঠিক আছে, কিন্তু এটার মানে এটা না যে ওই কারণের জন্য তাকে ফোকাস করেছে। আমার বক্তব্যটা কিন্তু আমি যেটা বলছি বক্তব্যটা হচ্ছে যে দল স্যাটিসফাই হয় নাই, তার যে বক্তব্য না না বিএনপি পলিটিক্যাল পার্টি হিসেবে অত অবস্থান নিয়েছে, কিন্তু তাই বলে কি তার বাসায় গিয়ে মব করা? আরে মব কি করেছে? মবের একটা আলাদা জিনিস, যেভাবে নারী এবং পুরুষ, একটা মেয়ের মুখ দিয়ে এত নোংরা কথা, ছি, আমি ছি বলা ছাড়া কিছু বলতে পারলাম না। একটা এই ছোট্ট মেয়ে যার 20, 22, 25 বছরের উপরে বয়স না, এই মেয়ের মুখ দিয়ে এত বাজে কথা, স্লোগান কিভাবে আসে? আমি তো কল্পনায়, আমার তো বয়স হয়েছে, আমার বাচ্চা ওর মতো মানে তো এই না। প্লিজ আমি তোমার সময় কথা বলি না, এটা কিন্তু ম্যানার্সের অবশ্যই তুমি অবশ্যই তুমি লিখে রাখো তোমার যদি হয়। সেইখানে একটা মেয়ে যখন এত বাজে কথা বলে, এইটার আশকারা কে দিচ্ছে? আমার মা যদি ওইখানে থাকতো, আমার মায়ের যদি সন্তান হতো, প্রথমে আগে 2 গালে 2 থাপ্পড় লাগাই দিত যে এটা করার জন্য কি তোর পড়ালেখা করাইছি? তাহলে এই যে বাজে বাজে কথা, ছেলে আর মেয়ে কোরাস গানের মতো যে গায়ে গায়ে বাজে কথাগুলা বললো, শাস্তি আরো বড় হতে পারে। ফজলুর রহমানের বাড়িঘর সব জলাঞ্জলি যেতে পারে, কিন্তু
মানুষ কেন এই ধরনের নোংরামির মধ্যে পড়বে কেন, এই মবের মধ্যে পড়বে কেন? ওই মবের কি রাষ্ট্রের শাসন ছিল না, রাষ্ট্রের প্রধান ছিল না? তারা কেন তার বাসার চারপাশে ঘুরঘুর করছে? আমরা রাজমুল হক প্রধান আছেন, তার কাছে আমরা এই জিনিসটাই জানতে চাইবো যে একটা মানুষ যদি কোনো অপরাধ করে থাকে, যদি আইনগত ফৌজদারি অপরাধ হয়ে থাকে, তা সেটা আইনগত ব্যাপারে হবে, বিচার হবে, কিন্তু নিজেরা এখন যেটা বলা হচ্ছে আইন হাতে তুলে নেওয়া কিংবা তাৎক্ষণিক একটা, প্রথমে বলা হতো যে মব জাস্টিস, পরে এটার নাম হচ্ছে যে মব সন্ত্রাস, এগুলি আসলে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? শুনেন, রাষ্ট্রবিজ্ঞানে মবক্রেসি, উচ্ছৃঙ্খল জনতার শাসন একটা বিষয় আছে, অভিজাত শ্রেণীর শাসন, উচ্ছৃঙ্খল জনতার শাসন, এগুলো রাষ্ট্রবিজ্ঞানে ডিফাইন করা আছে। বাংলাদেশে বর্তমানে যেটা চলছে এটা হলো উচ্ছৃঙ্খল জনতার শাসন। আপনি দেখবেন একটা মব হয়ে যাওয়ার পুলিশ সেখানটায় যায়, আগের থেকে পুলিশ প্রোটেক্ট, যে ঘটনা নিয়ে কথা হইলো, এই যে ধরেন রিপোর্ট আসছে যে ঘটনাটা, গভর্নমেন্টের কাছে পারমিশন দিচ্ছে না, ওরা হল বুক করছে না, তো গভর্নমেন্টের আমরা দেখি কি একটা গভর্নমেন্ট, সুস্থ গভর্নমেন্ট এই প্রোগ্রাম হবে এখানটাতে না, এই প্রোগ্রাম অ্যালাউড না, করবে না প্রোগ্রাম, কথা বুঝছেন? যারা প্রোগ্রাম অর্গানাইজ করছে প্রয়োজন তাদেরকে পিক আপ করে জেল ঢুকাই দিবে, অ্যান্টিস্টেট অ্যাক্টিভিটি করবে, এটাই আমরা দেখে আসছি। কিন্তু প্রোগ্রাম করতে দিয়ে চমৎকারভাবে দলবল নিয়ে গিয়ে ওখানটায় মব করে, তাই না, রীতিমতো ধরে টরে তারপর পুলিশ এসে নিয়ে গিয়ে মামলা দিয়ে দিল। বয়স্ক মানুষগুলোর সাথে এই অত্যাচার, এটা মেনে নেওয়া যায় না একটা মুক্তিযোদ্ধার সঙ্গে। মবক্রেসি বাংলাদেশ এটা হচ্ছে কেন? আজকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের উচ্ছেদ, সেই গভর্নমেন্ট লুটপাট করছে, টাকা পাচার করছে, খুন করছে, গুম করছে, ইয়েস, ওই কারণে গভর্নমেন্টে এত লোক পলায় যায় নেই এইবার বাংলাদেশে, সরকারের উচ্চ পর্যায়ে থেকে শুরু করে পলায় চলে গেছে ভিন্ন দেশে। আচ্ছা, আমলা পর্যন্ত গেছে, বিচারপতি গেছে, পুলিশ গেছে, গেছে না, বাইতুল মুকাররম খতিবও গেছে। আচ্ছা, তাহলে এই যাওয়ার পরে যে গভর্নমেন্টের, এই গভর্নমেন্টের কাজটা কি ছিল, কেন এটা হচ্ছে? আমি তার একটু ব্যাখ্যা বলি। রাজনীতি হচ্ছে মতবিরোধের, প্রতিবাদের, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি, প্রতিহিংসার না। সরকার এবং আগের সরকার, বর্তমান সরকার রাজনীতি প্রতিহিংসার জায়গায় নিয়ে গেছে, এবং প্রতিহিংসার রাজনীতি হচ্ছে রক্তের রাজনীতি, রক্তাক্তের রাজনীতি। ডেমোক্রেসির কোনো বালাই নাই এখানটায়, এখানে ডেমোক্রেসির কোনো বালাই নাই বর্তমান সময়ে এবং ভবিষ্যতে। গণতন্ত্র আমি দেখতেছি না এখানটায় প্রতিশোধের রাজনীতি হবে, এবং সেই প্রতিশোধের রাজনীতিটা সবসময় রক্তাক্তই হয়। ফলে আজকে আপনি দেখেন, এবং এটা বুঝেই আজকে যদি আমি বলি, এই যে শেখ হাসিনা, উনি খুব মজা করে বলতেছিল না, আমার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছে। পাবলিক আমাকে কয়, ভাই এই মেট্রোতে আসতে বিশ্বাস করেন, 400 কোটি তার পিয়ন নিয়ে গেছে, হাসতে লজ্জাও লাগে না। আর 2 কোটি টাকার জন্য খালেদা জিয়া সাজা দিচ্ছে, 2 কোটি খালেদা খাওয়া নাই। পাবলিকের পারসেপশন দেখেন, তাই না? আজকে আপনি এত নীতির কথা বলতেছেন, আপনি ডক্টর ইউনূস সাহেব, আপনি ক্ষমতা আসার পরে জনগণকে কি দিবেন না দিবেন সেটা দেখ। সরকারের, আমি একটা শুধু বলবো, শেয়ারটা সরকারের ছিল, সেই শেয়ারটা সরকারের কমায় আপনি গ্রামীণ ব্যাংকে নিলেন কেন? সরকারের শেয়ার মারতো, আমিও সেই শেয়ারের মালিক ছিলাম, দেশের কাজে লাভ, তাই না? আপনি গ্রামীণ ব্যাংকে নিলেন কেন? তাহলে এই যে আরো বাদ দিলাম, তাহলে পাবলিক বুঝে গেছে যে গভর্নমেন্টের অ্যাটিটিউড কি, হোয়াট হি ওয়ান্টস টু ডু। পাবলিক বুঝে গেছে যেই ক্ষমতায় যায় সেই তার আখের গোছলে ব্যস্ত থাকে, তার জন্য আইনটা গাইন হয়ে যায়। এখন এই সরকার যেহেতু তার দল নাই, ফলে সে সন্ত্রাসটাকে হাতিয়ার করছে। হয় মবের কাছে সে অসহায় আত্মসমর্পণ করছে, অথবা মব দিয়ে সে পরিচালিত হচ্ছে। ফলে এই সরকারের পক্ষে ভালো কিছু করা আর সম্ভব না। আমরা যতই আশা করি না কেন, এটা সোনার পাথর বাটি, আমরা লেকচার দিতে পারি গণতন্ত্রের জন্য, আমরা এই করোগা, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, কিন্তু লাভের বেলা বিগ জিরো। এই বিগ জিরোর কারণে আজকে এই সমস্ত কথাগুলি আসতেছে, সমস্যাগুলি হচ্ছে। আজকে রাজনীতি বিতর্ক প্রতিনিয়তই হবে, এবং বিতর্ক, আমরা গণতন্ত্র যেখানটায় তৈরি হয়েছে ব্রিটেনে, ওইখানটায় আমাদের ইমাজুদ্দিন স্যার পড়াইতো, সবাই জানে যে ওখানে গণতন্ত্র আইভি লতার মতো দলে, খুব চমৎকার। দেখেন না, ভারতের বংশোদ্ভূত লোক ওখানে প্রধানমন্ত্রী হয়, কোনো কোশ্চেন নাই হয়। তাহলে আজকে বাংলাদেশে আমরা যে সংকটে পড়ছি, এই সংকট উত্তরণের উপায়টা কি? আজকে ইউনূস সাহেব মাঝে মধ্যে বৈঠক করেন, মাঝে মধ্যে কিছু দলকে নিয়ে, অনেক দলের লোকেরা গিয়ে বলেন যখন দরকার তখন ডাকে। কি জন্য ডাকেন উনি মাঝে মধ্যে? কি কারণে? উনি 16 পরামর্শ কার সঙ্গে করেন? আজকে জনগণের যে দলটা ক্ষমতায় থাকার জন্য অন্য কোনো জায়গায় আশ্রয় নেয়, সেই দলটা জনগণের দল হইতে পারে না। আজকে শেখ হাসিনাকে যেমন কথা হয় যে দিল্লির কাছে আশ্রয় নিয়েছিল, আজকে এই গভর্নমেন্টে তো কোথাও না কোথাও আশ্রয় নিয়েছে, যা প্রমাণ পাওয়া যায়। বাকি সব ফেরেস্তা, দিল্লি শয়তানের বাকিরা ফেরেস্তা নাকি? আমরা গোটা বিশ্বে কি ঘটনা ঘটছে আমরা দেখতেছি না, আমরা গোটা মধ্যপ্রাচ্যে কি ঘটতেছে? তাহলে এইভাবে রাজনীতিকে দেখতে গেলে এই বাংলাদেশে আমরা এখান থেকে আর বেরোতে পারবো না, হওয়ার কোনো সুযোগ নাই। এবং সামনে আমি সংকট দেখতেছি, এই বাংলাদেশে গৃহ বিবাদের মধ্যে এই দেশটার
স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, আই মিন ডাউট পার্সোনালি অ্যাজ এ পলিটিশিয়ান। আজকে পলিটিশিয়ান মানে রাজনীতি কর্মী হিসেবে আজকে বলতে দ্বিধা নেই, আজকে ইয়াস শেখ হাসিনা ফ্যাসিস্ট, তো শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনার বিচারের, শেখ হাসিনার গোষ্ঠী সব বিচার হোক না করে, সব তো বলা গেছে, লেট দেম ফেস ট্রায়াল। আওয়ামী লীগের হ্যাঁ 1000-1500 লোক, 5000 লোক আওয়ামী লীগের শাস্তি পানিশমেন্টের আওতায় আসতে পারে, আসুক, অসুবিধা নেই তো। কিন্তু দেখবেন মামলার সব সব ওই সাংবাদিক্য, ওই খুনের মামলা, ওইটা তার মানে সরকার নিজেই সমস্ত মামলাগুলির মেরিটটাকে নষ্ট করে দিচ্ছে। গোটা বিশ্ব, আপনি এই জায়গায় বলতে পারবেন গায়ের জোরে মপ দিয়ে, তাই না? গোটা বিশ্ব কি বুঝবে? গোটা বিশ্ব বুঝবে ডাক্তার সায়ন্ত উনি আওয়ামী লীগ করছে, উনিও 5টা মার্ডার করছে, এই তো ব্যবসায়ী যে সবটা 5টা মার্ডার করছে, তাই তো হচ্ছে। আমলা যে সব মার্ডার করছে। গভর্নমেন্ট শুরুর থেকে গভর্নমেন্ট জিরোর উপরে যাত্রা শুরু করছে, ওই জিরোর মধ্যেই আছে, এখান থেকে গভর্নমেন্ট একে বোঝাতে পারবে না। 3-0। জি, আমরা আসলে একটা বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি জমজমাট আলোচনা শুনছিলেন। আসলে আমরা বলছিলাম সবশেষ যেটি গৃহ বিবাদের কথা এবং মামলার একটা মেরিটের কথা আলোচনায় আসলো যে আমাদের নাজমুল হক প্রধান ভাই বললেন, একই ব্যক্তি, একজন রাজনীতিবিদ্যা, সে তো চিকিৎসক কিংবা তিনি একজন হয়তো সাংবাদিক বা একজন সাধারণ মানুষ, মানে সবাই কি একই থানায় একই টাইপের মামলা, হত্যা মামলা, এগুলো কি আসলে বুঝে করা হচ্ছে নাকি না বুঝে করা হচ্ছে? আপনি আইনজীবী না, কিন্তু তারপরেও আপনি তো দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদী যেই শাসন, সেই শাসন দেখেছেন, নিজেও নির্যাতনের শিকার হয়েছেন। এখন যদি এটা অন্যায়ভাবে কাউকে সেই সেম জিনিসটা করা হয়, এই বিষয়টা আসলে ভালোভাবে সাধারণ মানুষ নিচ্ছে না। দেখেন, 16 বছর লেখায়, টক শো, সেমিনার, সব জায়গায় ভুয়া মামলা, গায়েবী মামলা, এসবের বিরুদ্ধে কথা বলে আসছি। ফাইনালি জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি নিজে ভুয়া মামলার, গায়েবী মামলার শিকার হয়েছি। আমাকে গ্রেফতার করলো মসজিদের গেট থেকে। আমি গায়েবানা জানাজা পড়তে গেলাম আবু সাইদ সহ 6 জন হত্যাকাণ্ডের, আর আমাকে মামলায় অ্যারেস্ট দেখালো হচ্ছে গিয়ে আমি পুলিশের উপর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ককটেল ছুঁড়ে মেরে অনেক পুলিশকে আহত করেছি এবং মারণাস্ত্র দিয়ে আঘাত করেছি। এইরকম একটা মামলায় আমাকে গ্রেফতার করলো এবং জেলে ভরলো। তো এরকম একেবারেই বানোয়াট একটা ভুয়া মামলা। এখন এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে মামলাগুলো হয়েছে, এই মামলার দায় সরকারের আছে, পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও আছে। আমি অনেক টকশোতে বা বিভিন্ন জায়গায় আলোচনায় বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর তখনই বলছি যে এখন উচিত তাদের এটা নিয়ে একটা সেল করা এবং এই সেল থেকে প্রত্যেক ইউনিটকে নির্দেশ দেওয়া যে তোমার এলাকায় কারা কারা গত 16 বছরে মানে অফিস পুড়িয়েছে, লুটপাট করেছে, খুন করেছে, নির্বাচনে প্রতিপক্ষকে অপদস্থ করেছে, মারধর করেছে, সেই তালিকাটা ধরে এইটা একটা। আর একটা হলো সরাসরি জুলাই গণঅভ্যুত্থানে কারা কারা মাঠে থেকে এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে বা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে, সেইভাবে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় মামলা করো এবং এটা মনিটর করা হবে কেন্দ্র থেকে। এইটা বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি করত, তাহলে এই মামলাগুলো যারা দিয়েছে এরা কোনো না কোনোভাবে তো কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরাই দিয়েছে। তারা ঢালাওভাবে কয়েকটা উদ্দেশ্যে মামলা দিয়েছে। একটা উদ্দেশ্য হচ্ছে সত্যি সত্যি সে সাফারার এবং সাংঘাতিক রাগ আসছে, সুতরাং এই মুহূর্তে সামনে আছে এই ইস্যু, ওরে হত্যা মামলা দিতে হবে, দে। দ্বিতীয় হচ্ছে গিয়ে কেউ কেউ ধান্দায় করেছে যে মামলা দিব টাকাতে, মামলা দেওয়ার পরে নাম কাটাবো টাকা, এই ধান্দায় করেছে একটা গ্রুপ। আর একটা গ্রুপ করেছে যে এইখানে রাজনীতি করব, রাজনীতি করতে হলে 2 দিন আগে পরে এরা ফ্যাক্টর হবে, এদের নামে মামলা দিয়ে যদি আমি দৌড়ের উপর রাখতে পারি তাহলে আমার জন্য মাঠ একটু নির্বিঘ্ন হয়, সুতরাং এদের সবাইকে আসামি করে দেয়। এইভাবে মামলাগুলো দিয়েছে। পুলিশ তদন্ত করে যে মামলাটা গ্রহণ করবে সেই পরিস্থিতি থানা পুলিশের ছিল না। বিপর্যস্ত বিধ্বস্ত একটা অবস্থা। তারা নানান, কেউ পলাতক, কেউ 16 বছর ফ্যাসিবাদের সুবিধাভোগী এবং নিজেই ফ্যাসিবাদ পুলিশ। সেই পুলিশ
ঘাপটি মেরে কোনোভাবে চাকরি টেকানোর জন্য থানায় বসে আছে। সুতরাং তারও ওই ঝুঁকি নেওয়ার ম্যান পাওয়ারও নাই, ইচ্ছাও নাই, ওই ঝুঁকি নেওয়ার সাহসও নাই যে আমি গিয়ে তদন্ত করে এই মামলায় যারা সত্যি দোষী তাদেরকে বাদ দিব। বাদ দিলে যারা মামলার বাদী হয়েছে সে সঙ্গে সঙ্গে বলবে ও ফ্যাসিবাদের দোষর ধর। সুতরাং এইভাবে ঢালাওয়া মামলা হয়ে গেছে। দ্বিতীয় দফা যেটা, মামলা হওয়ার পরে প্রাথমিকভাবে পুলিশ তদন্তের সুযোগ পায়নি, কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা থানায় যদি নির্দেশ দিত সরকার যে সব মামলাগুলো এখন তোমরা তদন্ত করে দেখো সত্যি সত্যি কারা এই অভিযোগের অভিযুক্ত হওয়ার মতো অপরাধ করেছে, তাদেরকে বাদ দিয়ে বাকিদের বিষয়ে তালিকা দাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা নিয়ে উচ্চ পর্যায়ের একটা কমিটি করে যাচাই বাছাই করে যে বিনা দোষে যাদেরকে দেয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে মামলা থেকে বাদ দেওয়া হবে। এটা বিভিন্ন সময় বিভিন্ন সরকার করেছে না, কিন্তু সরকার সেই উদ্যোগও নেয়নি। ফলে এর দায় শুধু সরকারের উপর দিলে হবে না, শুধু রাজনৈতিক দলের উপরে দিলে হবে না, এটা একটা সময়ের পরিস্থিতিতে হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি ক্ষতি হয়েছে কিন্তু মামলার মেরিট নষ্ট হয়ে গেছে। এতে করে প্রকৃত অপরাধী যারা তারা বলতে পারছে যে আমারও ঢালাও মামলা দিয়েছে। আর একটা বড় ক্ষতি হয়েছে, সেটা হলো 16 বছর ধরে আমাদের দেশে যেসব হত্যা, গুম, খুন, নানান রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন হতো না, এই যে গায়েবী মামলা হতো, এইসব নিয়ে আমরা কথা বলতাম, আমাদের কথা সরকার পাত্তা দিত না। কিন্তু এই কথা একেবারে ফেলনা তো যেত না, সংবাদ মাধ্যমে কিছুটা আসতো, অনেকটাই আসতো না, সেটাকে ফেলনা যেত না, তার ভিত্তিতে রিপোর্ট তৈরি হতো। সেই রিপোর্টটা সারা পৃথিবীতে পাবলিশড হতো হিউম্যান রাইটস ভায়োলেশনের নথি হিসেবে। এই যে সময় যে মামলাগুলো হলো এবং কত সংখ্যক লোক বিনা অপরাধে মামলার আসামি করা হলো, এইটা হাওয়ায় উড়ে যাবে না, হাওয়ায় ভেসে যাবে না, এইটা পানিতে ভেসে যাবে না, এর ডকুমেন্টস থাকবে। এবং এইটা এই দেশে এই যে গায়েবী মামলা বা অতীতের মতো হিউম্যান রাইটস ভায়োলেশন করা হয়েছে নিরপরাধ মানুষকে মামলা দিয়ে, এইটা কিন্তু আমাদের প্রকৃত অপরাধীদের বিচারকেও বাধাগ্রস্ত করবে। ফলে এই দায় আমরা কেউ এড়াতে পারি না। জি, শরীফ ওসমান হাদী একজন উপদেষ্টা, তার নামেও কিন্তু এরকম গায়েবী মামলা হয়েছিল, জানেন তো বিষয়টা? তো একজন উপদেষ্টা যখন নিজেই সাফার করেছে, তার তো এগুলো এই জাতীয় বিষয়গুলো তদারকি করা উচিত ছিল, কিংবা ওই যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয় সেখানে বলা উচিত ছিল। তাদের কি নিয়ন্ত্রণ নাই নাকি? আপনার কি মনে হয় মাঠ প্রশাসনে? মানে এইখানে যেটা বলবার ভাই অলমোস্ট সব বলেই ফেলেছে, এখানে শুধু আমার অ্যাড করবার একটু ব্যাপার। মুশকিলটা হলো কি দেখেন, যে এইখানে সরকার একবার উদ্যোগ নিয়েছিল আমার মনে আছে যে এরকম হরে ধরে মামলা দেওয়া যাবে না, তখন আবার সবাই প্রতিবাদ করলো যে তাহলে সরকার মনে হয় করতেছে, যে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। এখন ক্রাইসিসটা কোথায়? ক্রাইসিসটা হলো আমার এলাকা থেকে একজন ফোন করলো, দেখেন আজ পর্যন্ত আমি ধরেন লাউড কথা বলি, কিন্তু একটা কথা আমরা লক্ষ্যবার বলেছি, আমরা আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। এর কারণ হলো ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা কোনো অপরাধ হইতে পারে না। আমার দেখতে হবে সে গুম করেছে কিনা, খুন করেছে কিনা, ধর্ষণ করেছে কিনা, পাচার করেছে কিনা। আমার এলাকা থেকে একজন ফোন করলো, আমি নিজে চিনি, উনি একজন কাউন্সিলর ছিল, উনি 10 বছরও ঢাকা একবার আসে নাই, আওয়ামী লীগ করতো, ওনাকে যাত্রাবাড়ি থানা পোড়ানোর মামলা দেওয়া হয়েছে। এখন এইরকম যে শত শত মানুষকে যার অপরাধ লঘু তাকে আপনি হত্যা মামলা দিতেছেন, আজকে হোক 6 মাস 1 বছর পর হোক, সে তো ওখান থেকে বের হয়ে আসবে। তো বের হয়ে আসার পরে কি হবে? এই প্রত্যেকটা হত্যা মামলার মেরিট নষ্ট হয়ে যাবে। এবং ভাই যেটা অ্যাড্রেস করেছে, আজ থেকে 3 বছর পর প্রোফাইল করা হবে মামলাগুলোর, যে এই জুলাই গণ অভ্যুত্থানের পর সমস্ত মামলাগুলো মিথ্যা হবে। কি প্রায় 1500 শহীদ, সেই শহীদদের যে মামলাগুলো সেগুলোর ভ্যালিডিটি নষ্ট হয়ে যাবে। এখানে দুটো গ্রুপ মিলে করেছে কাজটা। একটা হলো অফকোর্স ধরেন যেটা হয়েছে সব থেকে গায়েবী মামলা, মিথ্যা মামলা তো গত আমলে বিএনপির আমলে হয়েছে, তো বিএনপির অনেকে সংক্ষুব্ধ হয়েও ভাই যেটা বলেছেন ওভাবে করেছে। দ্বিতীয়ত হলো কোথাও বিএনপি কোথাও বিএনপির উপরে যে মামলাগুলো হয়েছে, সরি আওয়ামী লীগের আমলে, তো কোথাও বিএনপি কোথাও জামাত, এই যে পলিটিক্যাল ফোর্সটা আছে তারা অনেক জায়গায় যেটা হচ্ছে দুটো কারণ, একটা হলো সংক্ষুব্ধ হয়েই, আর একটা হলো চার্জশিট হবার আগে নাম কাটানোর জন্য আমাকে টাকা দিতে হবে। আর থানাগুলো তো এরকম ফাংশনাল নাই। তৃতীয় একটা জিনিস অনেকে অ্যাড্রেস করে না, অনেক জায়গায় বিএনপিও ইনভলভ হয় নাই, জামাতও ইনভলভ হয় নাই, পুলিশ বা থানা নিজে তাকে ওইভাবে মামলা করিয়েছে। কারণ আমরা এরকম অনেক শহীদ পরিবার চিনি, পুরো মামলার প্রোফাইলিং কিভাবে করতে হবে, পেপারস কিভাবে রেডি করতে হবে, সে সারা জীবনে থানার বারান্দায়ও যায় নাই, মামলা তো তাকে করতে হবে। এরপর পুলিশ তাকে যেভাবে গাইড করেছে, পুলিশ ইচ্ছা করে এমনভাবে গাইড করেছে যাতে মামলার মেরিট নষ্ট হয়ে যায়। ইন দ্য মিন টাইম সে যেন অনেক টাকাও কামাই করতে পারে চার্জশিট বা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো আমাদের যেটা উচিত ছিল সেটা তো হলো আমরা পারি না। যেমন এই সরকারের তো এখন মুশকিলটা হলো এই সরকার নিয়ে বেশি কথা বলাই আমাদের উচিত না, কারণ এটা তো অলমোস্ট গন কেস। ধরেন ফেব্রুয়ারি হোক আর ডিসেম্বর হোক, ইলেকশন তো হচ্ছে, তো ইলেকশন হতে হবে,
ইলেকশনকে তো বানচাল যারাই এটা তো বাংলাদেশের মানুষ নিবে না। এখন আমরা বরং এইটাও বলতে চাই, ভাই যেটা অ্যাড্রেস করেছেন যে এই সরকারের সকল ব্যর্থতা শুধুই এই সরকারের নয়, অফকোর্স বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিজেরও, কারণ পলিটিক্যাল পার্টি হলো এই সরকারের বৈধতার বড় জায়গা, তারাই তাকে ম্যান্ডেট দিয়েছে, তারাই তাকে লেজিটিমেসি দিয়েছে। সুতরাং আপনি এই সরকার ধরেন আজকে তারেক রহমান সাহেব থেকে শুরু করে যাদের প্রতি সারা জীবন মিথ্যা মামলাটা 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, এইটার খালাসটা কিন্তু ঘটলো এই সরকারের আমলেই। এর মানে যা কিছু ভালো সেটা অ্যাডভান্টেজ কোথাও বিএনপি নিচ্ছে, কোথাও জামাত ইসলামী নিচ্ছে, অপরাপর ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল তো নিচ্ছে, হাজার হাজার মামলা তাদের প্রত্যাহার করা হয়েছে, তারা জিনিসগুলো ফিরে পাচ্ছে। কিন্তু এই সরকারের যেটা দুর্বলতা সেটার দায় তো তাদেরকে নিতে হবে। ভাই যেটা বললেন সবাই মিলে তো পলিটিক্যাল পার্টিগুলো ওটা করতে পারলো না যে আমরা মামলাগুলো মিথ্যা মামলা হতে দিব না, তো এই দায়টাও সবার নিতে হবে। আমি বরং একটু পিছনে কাইন্ডলি রেসপন্স করতে চাই আপাকে, মানে আপা কষ্ট নেবেন না এই জন্য। সেটা হলো আমরা এখন দেখেন ফোকাস করছি কোন জায়গায়, ফোকাসটা হলো যে এই যে ছেলেমেয়েরা উল্টোপাল্টা কথা বলছে কোথাও কি, দেখেন এগুলো কোনো আসলে প্রবলেম না। এই প্রবলেমগুলো একটা কারণ সাথে সাথে সব সমাধান হয়ে যাবে, এরা সবাই বাড়ি ফিরে যাবে। যেইটা হয়ে কথা বলার দরকার ছিল সেটা আমরা বলি নাই, সেটা হলো যেই বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে এখন পর্যন্ত যার চিরতর অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, প্রচণ্ড আমাদের স্কুল কলেজগুলোতে দরকার ছিল কি জুলাইয়ের পরে প্রত্যেকটা জায়গায় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা দরকার ছিল। এখনও আমি এমন ছেলে মেয়ে চিনি তারা এমন ট্রমার মধ্যে আছে যে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, সেই রক্তের মধ্যে দিয়ে গেছে। আমরা সেটাকে কি করা দরকার ছিল যে সে যদি বিচারটা দেখতো যে বিচারের একটা ফ্রেমিং শুরু হয়েছে, অফকোর্স একটা ভালো বিচার হবে। এবং আপনি ধরে রাখেন এখন পর্যন্ত 1 বছর মাত্র পার হলো, বাচ্চারা এরকম কেওয়াজ কয়দিন করবে? কিন্তু আমরা যে আজকে ইংল্যান্ডের কথা বলি, আমেরিকার কথা বলি, আমরা কি একবারও বলি এই যে আজকে সভ্যতার ইংল্যান্ড, শত বর্ষব্যাপী ইংল্যান্ড আর ফ্রান্স খালি যুদ্ধ করে নেয়, অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে তারা গলা কাটাকাটি করেছে, করে 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 দীর্ঘ বোঝাপড়ার মধ্য দিয়ে আজকে একটা সে সিভিল জায়গায় এসেছে। আমেরিকা দীর্ঘ গৃহযুদ্ধ করেছে, আওয়ামী লীগ নিজে বলেছে আওয়ামী লীগ পালানোর পর এখানে 5 লাখ মানুষ মারা যাবে, এখানে গৃহযুদ্ধ হওয়ারই কথা ছিল। আমি বারবার বলি বিএনপি জামাত ইসলামী অপরাপর রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞার কারণে সেই গণহত্যা এখানে হয় নাই, সিভিল ওয়ার হয় নাই। এইরকম একটা ক্যাওয়েটিক সিচুয়েশনে আমরা এখন রিকনসিলিয়েশনের দিকে যাব, তার আগে কি করতে হবে? আমার বিচার করতে হবে। একটা মিডিয়ার আজ পর্যন্ত দেখলাম না এই যে বাচ্চা কাচ্চা গালিগালাজ করে এটা নিয়ে যতটা সচেতন, একটা গুম কমিশনের ভিকটিম পরিবারে নিয়ে এসে কোনো টকশো করে নাই, পিলখানার একটা পরিবারকে নিয়ে টকশো করে নাই, শাপলার গণহত্যার নিয়ে সিগনিফিকেন্ট কোনো সিরিজ টকশো করতেছে না। বরং আমরা টকশো কয়টা আপনি বলতে পারবেন যে এই যে পিলখানার 3000-এর বেশি মামলা, কয়টা পরিবারকে নিয়ে এখন পর্যন্ত সিরিজ টকশো করা হচ্ছে? তো আমরা যখন ওই মূল জায়গাটা অ্যাড্রেস না করে রিঅ্যাকশনগুলোর প্রতি দেখব। আপনার কাছে আসবো আমি, যেহেতু এখানে কোনো গণমাধ্যম কর্মী নেই, আমি আসলে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই, আপনি গুমের কথা বলেছেন। গুম যখন ইলিয়াস আলী হলেন আমি সেখানে গিয়েছি এবং সেখানে আমি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছি। গুম যখন চৌধুরী আলম হলো সেখানে আমি গেলাম, এই যে আমাদের সুমন ভাই সহ যারা হলেন সেখানে আমি গেলাম, এবং তখন আমরা এই রিপোর্টগুলি প্রচার করতে কিছুটা পেরেছি, কিছুটা পারিনি। এই বাংলা ভিশন আমরা কিন্তু সারা বাংলাদেশে যেই পরিমাণ গুম হয়েছে প্রতিটা পরিবারের ডকুমেন্টারি আমরা করেছি, সব প্রচার করতে পারিনি। আপনি বললেন পিলখানার এমন তথ্য আমরা সংগ্রহ করেছি এবং প্রচার করেছি যেগুলি বর্তমানে কাজে লাগছে। এবং সাপ্লাই তো আমরা সেই সময় লাইভ করেছি, এবং সেই সময় লাইভ করার একটা পর্যায়ে লাইভ করতে দেওয়া হয় না। তা আপনি যে বললেন একটা মিডিয়াও করেনি, আমি ওটা বলছি না, কখনো জেনারেলাইজ করবেন না প্লিজ, আপনি কখনোই জেনারেলাইজ করবেন না, কোনো মিডিয়া করেন নাই, এখন আপনি কোনো সাংবাদিক করেন নাই, কোনো মিডিয়া করেন না, কখনো এটা বলবেন না। আমি আপনাকে টাইম দিই না, আমি কি বলবো এটা আমার সিদ্ধান্ত ভাই, এটা আপনি বলতে পারবেন না। এটা বলেন, কোনো মিডিয়া বলেন। আমার হোমওয়ার্ক আছে 100 টকশো, বাংলাদেশের সিগনিফিকেন্ট টকশো যেগুলো ইউটিউবে প্রচুর ভিউ হয়, তারা গত 1 সপ্তাহ ধরে বাচ্চাদের এই ভুলগুলোর প্রতি যেই পরিমাণ মনোযোগ দিয়েছে, আগের সকল কথা ধরেন বাদই দিলাম, গত 1 বছরে কয়টা গুমের পরিবার নিয়ে সিরিজ টকশো আমরা মূলধারায়। এখন ভাই এক্সাম্পল ক্যান নট বি অ্যান এক্সাম্পল, মানে এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। এখন আমরা বাংলা ভিশনকে এতটুকু থ্যাঙ্কস তো জানাই, সে তো নিজেই ভিকটিম, তার চ্যানেল কত কষ্ট করে চালাতে হয়েছে। এর মানে কি পুরো বাংলা ভিশনই কি বাংলাদেশের একমাত্র মিডিয়া? আপনি ওইটা বললেন না, কোন মিডিয়া বলেন, এটা বলেন। এখন আমরা দেখেন, আপনি যদি 100-র মধ্যে 2-3 জনের কথা বলেন, আবারও বলছি এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। ভাই কয়টা গুম পরিবারের সাথে এখন পর্যন্ত সিরিজ টকশো হচ্ছে? তো আমি আপনাকে কাইন্ডলি বলি, এই বাচ্চাদের কেওয়াজ টাওয়াজ কিচ্ছু থাকবে না। সামনে সুন্দর ইলেকশন যদি আমরা করতে পারি, তার আগে বিচারটা করতে পারি, কিন্তু তার যে দগদগে স্মৃতি, সে বিচার দেখতে চায়। সবাই মিলে যদি আমরা বিচারটার কাছাকাছি যেতে পারি, ভালো ইলেকশন করতে পারি, অটোমেটিকলি দেশের আমরা তো গৃহযুদ্ধ হয় না, বরং গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল আওয়ামী লীগের ফ্যাসিবাদ পতনের পরে। সুতরাং আমরা হোপ ফর
ফর দ্য বেস্ট, আমরা ভালো কিছুই প্রত্যাশা করি। জি, সবশেষ হোপ ফর দ্য বেস্ট বললেন নীলুফার চৌধুরী মনি। আমি গণমাধ্যম কর্মী সমাবেশের কোনো পক্ষ না, আমি একজন উপস্থাপক, কিন্তু এই বিষয়গুলো আমার একেবারেই সরাসরি আমার গায়ে লেগেছে। গত 21 বছর ধরে আমি মাঠ পর্যায়ে সাংবাদিকতা করেছি, আপনারা দেখেছেন। এখন যখন কেউ বলে যে আসলে কেউ করেনি এবং এক্সেপশন টার্ন না, আমি বলি ওটাই বোধহয় একটু মিস ইন্টারপ্রিট হয়েছে। ও বলছে এই জুলাই অভ্যুত্থানের পরে আমি সেটা পরে বলেছি, গণমাধ্যমগুলি অতীতে চাপের কারণে যারা পারে নাই, এখন এই যে ট্র্যাডিশনাল টক শো সব নিয়ে যত হচ্ছে, ইন ডেপথ যেরকম রিপোর্ট, ইনভেস্টিগেটিভ রিপোর্ট বা আলোচনা যেটা হতে পারতো, যে আগের যে লুটেরা গোষ্ঠী, গুম খুনের গোষ্ঠী বিভিন্ন, সেইটা মিডিয়া দেখছি না, হয়তো এটা এক্স্যাক্টলি আমি এটাই বলতে চেয়েছি। যে না, কিন্তু এখন তো সবাই ওই যে জাতীয়তাবাদ হয়ে গিয়েছে, এই পদ্ধতি হয়ে গিয়েছে, সবাই তো এখন পারছে, কিন্তু একটা সময় তো পারতো না, তো আমরা পারতাম আর কি। যাই হোক, নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাওয়া, এই যে বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলা হচ্ছে, এগুলো একটু প্রশ্নবিদ্ধ করার জন্য রাজনৈতিক দলের কি আসলে কোনো দায় আছে কিনা? অবশ্যই রাজনৈতিক দল এই দায় এড়াতে পারে না। রাজনৈতিক দলের আমি নাম নাই বলি, অনেক রাজনৈতিক দল আছে নিজস্ব নোংরামি দিয়ে তারা মামলাগুলো সাজিয়েছে। দেখবেন 10টা আওয়ামী লীগের ওই নামগুলোর সাথে 2টা নিজের দলের নামও ঢুকিয়ে ফেলেছে, 2টা আবার পাশাপাশি জামাতের নামও ঢুকিয়ে ফেলেছে, পাশাপাশি অন্য দেখা গেল যে এনসিপি বা ওইরকম এদের আত্মীয় স্বজন এরকম ঢুকিয়ে ফেলেছে, যারা কখনোই আওয়ামী লীগ করে নাই। এটা ঢুকানোর কারণ 1 নাম্বার ওইখানে ব্যবসা করা, 2 নাম্বার নিজের নোংরা বৃত্তিকে প্রতিষ্ঠিত করা। সেটা আমি ওসিকে এসপিকে ফোন দিলাম, আমার ইউনিভার্সিটির জুনিয়র, আমি বললাম যে ভাই তুমি এটা কি করছো, যে ছেলেটাকে ধরলা সে তো আমার দলের লোক, সে ওই টাইমে 15 বছরের জেল খাটছে, এখনো জেল খাটবে, এটা কি কও তুমি? তখন সে আমাকে বলে যে দিছে তো আপনাদের লোককে, আমি কি করব, এখন আমি মামলা পাইছি, আমি ধরছি। আমি তাহলে তুমি এখন ভাই ছাড়ে দাও। বলে যে এটা তো আমি ছাড়তে পারবো না, আমি তো চালান দিয়ে দিব এখন, কারণ আমি তো ওই মামলার সূত্র ধরেই ধরছি। দুঃখজনক এটা। এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে হয়েছে। যতই আপনি তাকায় মিটি হাসেন, এগুলা কিন্তু কিছু না কিছু বলতে হবে, কারণ নইলে আমরা আমাদের জায়গাটায় আমরা এত 15.5 বছরের কথা বলি, আমরা আমাদের নিজেদের কথা না বললে আবার তো 5.5 বছরের কথা অন্যরা বলবে, আবার কিন্তু ছোট ভাইরা বলবে যে 1 বছরও থাকতে পারবে না, 6 মাসও থাকতে পারবে না। এই জিনিসগুলো কিন্তু এখনই অঙ্কুরে বিনাশ করতে হবে, নইলে হবে না। এই যে এখন আমি যদি বলি, এই যে দগদগে স্মৃতির কথা বলল হাদি, আমি তার সাথে একমত। হাজার ছেলে মেয়ের চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, এই নিয়ে আমি বিএনপির প্রোগ্রামে আসছে, যখন লোহা দিয়ে যখন তাকে করে পায়ের মধ্যে, আমি এটা দেখে সহ্য করতে পারি নাই, যে তার মাংসই নাই ওইখানে, একদম স্ট্রেট লোহাটা। এই মানুষগুলোর দিকে তাকায় আমি অন্যদের কথা বলে ভুলেই গেলাম যে আমরা রাজনীতিবিদরা আমরা খারাপ মানুষ। কিন্তু ভাই তোমরা তো সাদা পাতার মতো জন্মের পরে ছাত্রগিরি করছো, কোটা বিরোধী আন্দোলনে নামছো, তারপরে তোমরা আস্তে আস্তে দেশের পরিস্থিতির মোকাবেলায় তোমরা রাজনীতিতে আসছো। তোমাদের তো অন্তরাত্মাটা সাদা পাতার মতো। আমি যদি সাইকোলজির কথা বলি, যে তারপরে যে ছাপ পড়বে সেটাই করবে। তাহলে ভাই তোমরা কেন লুটপাট করতেছো? এই লুটপাট করার সময় কি একবারও ওই 20,000 ছেলেমেয়ের কথা মনে পড়ে না? এই ডাকাতি করার সময় কি একবার ওই ছেলেমেয়েগুলার কথা মনে পড়ে না? ডাকাতি করে যদি ওই ছেলেমেয়েগুলার ওইনে যদি 50,000 20,000 করে টাকা দিয়ে আসতে, যে নে ভাই তুই খা, তাও একটা কথা। তোমাদের তো এক একজনের বাড়ি 5 তালা হইতাছে, 7 তালা হইতাছে, সেটার আমরা দেখতেছি যখন খোঁজ নিতে যাইতেছি। তদবির বাণিজ্যের কথা মনে পড়ে না তখন? যে এই যে জেলায় বসে তদবির করতেছি, ওই জেলায় কতগুলো আহত আছে, আমরা এদের খবর নেই। সরকার নিতে অনেক দেরি হয়ে যাবে, ততদিনে ওর হয়তো চোখটা আর জীবনে ফিরেই আসবে না। এটা তো মনে পড়ে না? তোমাদের তো সংসার নাই, তোমাদের কোনো পিস্টান নাই, বাপ মা তোমাদের দিত আগে, এখন তোমরা নিজেরা করতেছো, ভালো কথা। তোমাদের তো এত পয়সার দরকার নেই। একটা মানুষের চলতে গেলে কত টাকা লাগে? আমরা এতদিনের বিএনপি আছে, আমরা খুব খারাপ লোক, আওয়ামী লীগ আরও জঘন্য খারাপ লোক। আমরা তো শেরাটন সোনারগাঁয়ে ইফতার করার সাহস পাই না। আমরা তো এখনও লেডিস ক্লাবে ইফতার পার্টি করি। বিএনপি এত দিনের রাজনৈতিক দল, এখনো তো পল্টনে আমাদের হেড অফিস হয়। আমাদের হেড অফিস তো কোনো বড় বড় টাওয়ারে হয় না। আমরা তো সেই হাজার মানুষকে এই শেরাটন সোনারগাঁয়ে ইন্টারকন্টিনেন্টালে খাওয়াতে পারি না। যতই ছাড় দেখ,
যে একজন খাইলে একজন ফ্রি, তাও তো নয় দোকানে 18,000-এর জায়গায় 9,000 টাকা করে পড়ে। 9,000 টাকা করে খাওয়া একটা মানুষের হাঁসের মাংস আর 5 স্টার তোমরা একাকার করে ফেলছো। কোথায় হাঁসের মাংস আর কোথায় 5 স্টার, কোথায় নীলা মার্কেট, কোথায় ওয়েস্টিন? তো এইগুলা মনে পড়ে না? এগুলা বলতে যত সহজ মনে হয়, কাজগুলা কি তত সহজ? তোমরা রিকনসিলিয়েশনের কথা বলো, নিজেদের মধ্যে কতটা রিকনসিলিয়েশনটা নিজেরা সৃষ্টি করতে পেরেছো? তখন তো ধর্ম আরো কাটো খায়ের মধ্যে ঢুকে গেছো। আমরা শেখ হাসিনা, যেটা নাজমুল ভাই বললো, শেখ হাসিনা হেসে হেসে বলছিল আমার পিয়নেরই তো 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা যে কথাটা আমার পিয়ন দিয়ে বলছিল, সেই কাজটা তো 7.5 মাসে তোমরা তোমাদের এপিএস দিয়ে করছো। 15 বছরটা 7.5 মাসে। তাহলে তুমি যদি রেশিও টানো, সেই বেশি আমরা নারী ভাত রান্না করি, সব ভাতে টিপ দিতে হয় না, একটা ভাতে টিপ দিলে আমি বুঝি আমার ভাতটা হয়েছে কিনা। আমার তো তোমাদের প্রত্যেকের নারী নক্ষত্র জানার কথা না, CSRS জানার কথা না, আমি 1-2টা জানলেই আমার হয়ে যায়। তো সেইখানে এই জায়গাগুলো তোমরা অনেক কথা বলতেছো। তোমরা যদি এটা বলতা যে এই যে আজকে যখন কালকে 60টা গাড়ি কিনবে মন্ত্রীদের জন্য, এই সরকারের কিসের ঠেকা পড়ছে? যে সরকার পুলিশ ঠিক করতে পারে না, যে সরকার প্রশাসন ঠিক করতে পারে না, যে সরকার মব ঠিক করতে পারে না, সেই সরকার 60টা গাড়ি, মন্ত্রীরা কবে গাড়ি পাবে না পাবে? 60টা গাড়ির সঙ্গে জেলা উপজেলায় আরো 220টা গাড়ি, 280টা গাড়ির দাম 445 কোটি টাকা। 445 কোটি টাকা লুটপাট করে খাওয়ার জন্য এই সরকার যে ব্যবস্থা করতেছে, এই সরকার যেটা আসেই নেই, তার জন্য কেন গাড়ি কিনতে হবে? কেন বাংলাদেশে কি গাড়ি নাই? এই উপদেষ্টারা কি গাড়িতে চড়ছে না? ওরা কি নিজের গাড়িতে চড়ছে না সরকারের গাড়িতে চলছে? এটা নিয়ে তোমরা আজকে একটা মানববন্ধন করতে, এটা নিয়ে একটা বাজে স্ল্যাং স্লোগান দিতা, তাহলে মনে করতাম যে তুমি বাপের বেটা। তুমি দেওয়া উচিত না, কোনো ক্ষেত্রে উচিত না। কিন্তু এটাও যদি বলতো, আমি ভাবতাম যে হ্যাঁ, তারা সব সময় ন্যায়কে ন্যায়ের দৃষ্টিতে দেখে, হয়তো বা তাগরের মুখটা একটু বেশি খারাপ হয়ে গেছে। যদি বলো এই প্রজন্ম, আমার সন্তানরাও তো এই প্রজন্মের, 50টা মাইট দিলে এখন পর্যন্ত ইউনিভার্সিটি পড়া, কলেজে পড়া ছেলে মেয়ে মুখের দিকে তাকাইতে পারে না। ওরাও তো তার মানে কি পরিবেশটা কি তোমাদের এমন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় করলো যে তোমরা 1, 2, 3, 4 করে যা ইচ্ছা তাই করে দিতে পারো? তোমরা টিনের চালে কাক রাখা তোমরা যা খুশি তাই বলে দিতে পারো? হাউ ইট পসিবল? এইটার জন্য কি আমরা এত কষ্ট করে এই 9 মাস পেটে রেখে সন্তান জন্ম দিয়ে সন্তান মানুষ করে, তুমি যখন অন্যের মা বাবাকে গালি দাও, তখন তোমার নিজের মা বাবাকে গালি দেওয়া হয়? ইসলাম বলছে, এখানে আমরা প্রত্যেকেই মুসলিম, ইসলাম এই কথাটা স্পষ্ট বলছে, তুমি যখন অন্য মানুষের স্লোগান তুলে গালি দিতেছো, এই গালিটা না দিল তো আমি যদি বলি তুমি অসভ্য, মানে পৃথিবীর সমস্ত সভ্যতার বাইরে, মানে যে কোনো গালি ওই ব্র্যাকেটের মধ্যে চলে, তাহলে আমি আনসিভিলাইজড বললেই তো হয়ে যায়। সেইখানে কেন আমাকে টু দ্য পয়েন্টে গালি দিতে হবে? এটা কোন দেশের সংস্কার আমাকে বোঝান। এই সংস্কারের জন্য কি এই দেশটা স্বাধীন করছিল মুক্তিযোদ্ধারা? সেই মুক্তিযোদ্ধাদের তোমরা গালি দেওয়ার জন্য ওইখানে মাদুর পাইতে বসে তোমরা যা খুশি তাই করো। আমার দুঃখটা ওই জায়গায়। তুমি জুলাইয়ের কথা বলছো, আমি তো জুলাইকে অস্বীকার করছি না, কিন্তু তুমি কেন 71কে অস্বীকার করবা? তুমি কেন? তুমি যদি তোমার বাবাকে সম্মান না করো, তুমি তোমার সন্তান তোমাকে কিভাবে সম্মান করবে? আমার প্রশ্নটা ওই জায়গায়। বিএনপি কোন প্রতিশোধ নিল তাতে তোমার খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ বিএনপি আজকে তার সন্তান, সে আজকে প্রতিশোধ নিবে, কালকেই বুকে তুলে নিবে, তুমি কিন্তু বাইরেরই থাকবা। সেটা নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই, এত ধন্যবাদ দেওয়ার কিছু নাই। প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো, এই যে আজকে গণহত্যার কথা বলে আওয়ামী লীগ গণহত্যা করছে, ফাইন, আওয়ামী লীগের আমরা বিচার চাই, বিচারের জন্য মেরিট মামলাগুলো চাই, মেরিট যেটা নিয়ে এতক্ষণ কথা হইলো সেটা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমি জানি না ফিউচারে মামলাগুলো কতটুকু টিকবে। যদি ওই মামলা করি তাহলে সেই দিন যারা হেলমেট বাহিনী ছিল, হাতুড়ি বাহিনী ছিল, তাদের কি হবে? তারা তো আজকে তোমার সঙ্গে মিশে গেছে গা, তাহলে তাদের কি হবে? তাদের তো কোনো বিচার হইল না। তো যদি মুক্তিযোদ্ধার সময় মুক্তিযোদ্ধার পুরস্কার থাকে, মুক্তিযোদ্ধা যখন রাজাকার হইলো, রাজাকারের তোমার শাস্তিটা থাকবে। রাজাকার যখন রাজাকার ছিল, রাজাকারের শাস্তিটা পেয়ে তারপরে মুক্তিযোদ্ধার পুরস্কার নিবে, তাহলে সেটা কেন হইল না? আবরারে কি মারলো? আবরারে মারার পরে আবরারের আসামি পক্ষের উকিল হয়েছিল কে? কেন আসামি পক্ষের উকিল হইতে হইল তাদের? আমি যদি বলি যে এর মধ্যে অনেক রকমের কাহিনী আছে, সেই কাহিনীগুলা আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারে জামাত বানানোর মতো একটা ঘটনা ঘটতেই পারে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলেকে জামাত বানায় দিলাম, জামাত শিবির বানায় দিয়ে শিবিররাই পিটায় মেরে ফেললো হেলমেট বাহিনী। আবার তারাই আবার আসামিদের পক্ষে যারা মারলো তাদের পক্ষে তারাই আপনার মামলা নিল।
এই যে জিনিসগুলা, এগুলা একটা মানুষকে কিছুক্ষণের জন্য বোকা বানানো যায়, চিরস্থায়ী বোকা বানানো যায় না। জি, আমরা নাজমুল হক প্রধান আপনার কাছে জানতে চাই, রাজনীতির সংস্কৃতির কথা বলা হচ্ছিল, সেই সংস্কৃতির আমরা উন্নতি চাচ্ছিলাম এবং উন্নতির জন্যই কিন্তু একটা গণ অভ্যুত্থান হয়েছিল এবং আমরা ফ্যাসিবাদী সরকারের পতন এবং পালিয়ে যাওয়া সব কিছু দেখেছি। তো এই একটা বছরে রাজনীতির সংস্কৃতির কি আসলে উন্নতি দেখছেন আপনি? আমি একটু বিষয় বলেই শেষ করবো। আমি এখানে নীলুফার খুব অ্যাক্টিভ মাঠে ছিল, আমরা একসময় মিছিল করেছি, রাজনীতি করেছি। 90-এর আন্দোলনে কিন্তু প্রায় শখানেক লোক আমাদের হিসেবে মারা গেছে, 50 জন স্বীকার করতো, ছাত্র, শ্রমিক, ঈদ সহ। আমি যেটা বলতে সেটা, সেই সময় কিন্তু আন্দোলন বিজয় হওয়ার পর আমাদেরকে 15 দল, মানে আওয়ামী লীগ ম্যাডাম, শেখ হাসিনা ম্যাডাম সবাই ডেকে যে তোমাদের কী কী মামলা প্রত্যাহার করবে। আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিলাম যে রাজনৈতিক বিবেচনায় যে মামলা করা হয়েছে শুধু সেই মামলা প্রত্যাহার করা হবে, একটা ক্রিমিনাল কেস প্রত্যাহার করা হবে না। ছাত্র দলের বা ছাত্রলীগের কোনো কর্মী যদি কোনো ছিনতাই করতে ধরা পড়ে ওই মামলা হয়, যদি কোনো মার্ডার করে ওই মামলা প্রত্যাহার হবে না। এবং আমাদের কথাটা ওনারা হাইলি অ্যাকসেপ্টেড করে ওনারা সেটা সিদ্ধান্ত নিয়েছিল, আইন শৃঙ্খলা ছিল। কিন্তু এবার যে ঘটনা ঘটলো, এবার দেখবেন প্রথম থেকেই আপনার জেলগুলি খুলে দেওয়া হলো, সমস্ত মামলা। এটা কিন্তু বাস বিচার করতে পারতো গভর্নমেন্ট, কোনটা রাজনৈতিক বিবেচনা কোনটা এই করার জন্য, এটা সময় নেই। ফলে এই ঘটনা ঘটে গেছে। দ্বিতীয় যে কথাটা আসছে, আমি রাজনীতি এই যে কালচারের কথাটা বললেন, সেটা হচ্ছে দেখেন এই যে ট্যাগ দেওয়া। 71-এ একটা বড় মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু দেশ স্বাধীনের পর রাজাকার মুক্তিযোদ্ধা, সমস্যা ছিল কিন্তু ট্যাগ ওইভাবে ট্যাগটা নেই। সমস্ত জায়গায় চাকরি করছে না, শিক্ষক, কর্মচারী, পাকিস্তানের চাকরি করছে 9 মাস। হ্যাঁ, এই লোকগুলি কি ট্যাগ হয়ে পাকিস্তান এজেন্টগুলো ট্যাগ হয়েছে এই লোকগুলি? নো, হয় নাই। এবং তারা দেশ স্বাধীনের পর চাকরি, এটাই তো রাষ্ট্র প্রশাসনের বাহিনী তারা। এখন কি হচ্ছে, এখন আপনার সঙ্গে হিসাবে মিলান, তাই না? এই আরে খেদাও, এই বেটা আওয়ামী লীগের দালাল, তাই না? এই বেটা পুলিশ আওয়ামী লীগের দালাল। এই যে ট্যাগ, এই ট্যাগের কারণে এখানে রাজনৈতিক কালচার বলে যে একটা কথা আছে, তাই না, এটা শেষ হয়ে গেছে, এটা নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং ওইটার উপর দাঁড়ায় ভবিষ্যৎ রাজনীতি করতে যাচ্ছে, এটার উপর দাঁড়ায় যারা ভবিষ্যৎ রাজনীতি করতে চায়, আমি নিশ্চিত করে বলতে পারি, একদম উইথ, আপনি যে বলেন লিখে, ইসলাম লিখে দিয়ে বলতে পারি, এরা ভালো কিছু করতে পারবে না, না, না। সমাজে সংঘাত ছাড়া, রাজনীতিকে রক্তাক্ত করা ছাড়া, এই ট্যাগের এই যে কালচার যে শুরু হয়েছে, তাই না, এটা পৃথিবীর কোথাও নেই। পৃথিবীর ফ্যাসিস্ট শাসন হয়েছে, পৃথিবীর ফ্যাসিস্ট শাসন অসংখ্য জায়গায় বিগত দিনে তো ট্যাগিং এর রাজনীতি ছিল না, এইভাবে ছিল না, এইভাবে ছিল না। নামাজ পড়লেই সে জামাত, সে শিবির। নো ভাই, আমার বাপ দাদা নামাজ পড়তে জামাত করে নাই। ওইটাকে যারা মিলিয়ে বলে তারা বলে। আজকে ধরেন যে এই যে বললো আমার সাথে আলোচক, যে সহ আলোচক যে বললো যে ওইখানটা এতদিনে যুদ্ধ হয়েছে, 1000 বছর যুদ্ধ, ওই জিনিসটা জানতে আমাদের 1000 বছর লাগছে। আমেরিকা গৃহযুদ্ধ, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, ৬৬ সালের পরে তারা ভোট রাইট পাইছে, ওটা জানতে আমাদের লাগছে। ওটা তো কৃষ্ণাঙ্গদের দেশ, শ্বেতাঙ্গরা দখল করছে, জানতে আমাদের লাগছে বহুদিন। ওটা তো দখল করছে। এখন এই নিমিষে, এখানকার ঘটনা নিমিষে গোটা ওয়ার্ল্ড জানে ফেলে। ফলে ওইভাবে যদি তুলনা করে দেখি না, দ্যাট ইজ রং। আমরা বর্তমান প্রেক্ষাপটে এই চতুর্থ বিপ্লবের যুগে এটা মানুষ নিমিষেই, এই যে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, সেখানে মির্জা ফখরুল সবাই ছিলেন। ওই দিনে বাংলাদেশের পত্রিকা নিউজ হয়েছে, টাইমসে একটা নিউজ হয়েছিল কি 10,000 মামলা ওই যে বিএনপির উপর, হ্যাঁ, হয়েছে আর কি, এবং এটা তাদেরকে গ্রেপ্তার করে আদালত ঢুকাইছে আর কি। তাই বললাম যে কবে শুনবো আমরা নিউ ইয়র্ক টাইমসে যে বাংলাদেশের এই মন্ত্রীরা জেলে ঢুকতেছে, এই বর্তমান মন্ত্রীরা, আমরা কবে শুনবো এরকম একটা নিউজ? আপনি দেখেন সেই টাইমসেই কিন্তু যখন বিএনপি ওয়াজ ইন পাওয়ার উইথ জামাত, তখন কিন্তু নিউজ হয়েছিল কিন্তু বাংলাদেশ মার্চ উইথ আফগানিস্তান। আজকে আমি জানি না সত্য কিনা মিথ্যা, এই বর্তমান সরকার আমলে সাম পিপুল হ্যাজ বিন অ্যারেস্টেড, few numbers, 1 or 2 or 3, in allegation of the fundamentalism in the diplomatic area হয়েছে নিউজটা। তাহলে আমি বলতে চাচ্ছি, আজকে আমি যেটা করার জন্য, ভালো করার জন্য যেটা তৈরি করতে পারতাম, আজকে আমি ওই সেই পুরনো জায়গায় পিচ্ছিল বাসে তেল দিয়ে ওঠার মতো আর কি, তাই না, আবার পরে ওই জায়গায় পড়ে যাচ্ছে। লাভটা কি হলো? আমার এত ত্যাগ, এত রক্ত, এত শহীদ, এত আহত, এর বিনিময় রিটার্নটা কি? আমার যে ছেলে বুকটা পেতে দিয়ে বললো যে গুলি কর, রিটার্নটা কি? আমি যদি রিটার্নটা তৈরি না করতে পারি, ট্যাগিং করে যদি অস্ত্র তৈরি করি, ডেফিনেটলি আমি বলতে পারি আর যাই হোক ডেমোক্রেসি বাংলাদেশ হবে না, সুদূর পরাহত হয়ে গেছে এটা। জি, আমরা যেতে চাই ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। সাম্প্রতিক সময় আপনি খেয়াল করবেন যে রাজনৈতিক দলের নেতা, এই দেখলাম নুরুল হক নূরের উপর হামলা হলো বলে আক্রমণ করলো, এবং ভিডিওতে দেখেছেন কারা করেছে, কীভাবে করেছে। জাগপার একাংশের সভাপতি লুৎফুর রহমানের উপর হামলা হয়েছে, সেটা আসলে ছবি আসেনি, দেখা হয়নি, গুপ্ত হামলা হয়েছে। পুলিশের উপর হামলা হলো। অর্থাৎ এই যে হামলার ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে,
পালিয়ে যাওয়া শক্তি মিছিল করছে, এগুলি আসলে কিসের আলামত? এটা বাংলাদেশে এইরকম হামলা, এরকম আক্রমণ, এরকম নানামুখী কিছু কনস্পিরেসি এটা থেকে মুক্ত কবে ছিল? আমাদের হলো 24 গণ অভ্যুত্থানের পরে আমাদের মানে এক্সপেকটেশন হয়ে গেছে আকাশচুম্বী, যে আমরা রাতারাতি 5 আগস্ট চলে গেছে, 6 আগস্ট জেল থেকে আমরা জেলে ছিলাম যারা ছাড়া পেয়ে আসলাম, আর যারা ঘুম থেকে উঠলো সবাই আমরা ধরে নিলাম আজ থেকে আমরা ফেরেশতা হয়ে গেলাম। আসলে কি একদিনে ফেরেশতা হওয়া যায়? আমাদের চরিত্রের মধ্যে তো এগুলো আছে সব সময়। বাংলাদেশ ওভার পপুলেটেড একটা দেশ, একটা করাপ্টেড কান্ট্রি, একটা নানামুখী ধান্দা ফিকিরের দেশ। সেইখানে এত মানুষ, এত ষড়যন্ত্রকারী, এত বিভাজন, সেখানে একজনের বিরুদ্ধে একজন লাগানো খুব সহজ। সেখানে এসব ছিল, আছে, হয়তো থাকবেও। কিন্তু আমাদের বেসিক কিছু জায়গায় উন্নত হলো কিনা? প্রধান ভাই একটু বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, সেই জন্য একেবারে ডিক্লেয়ার দিয়ে দিলেন যে গণতন্ত্র সুদূর করা হতো। আমার তো মনে হয় যে এইসব টুকটাক যা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। কেউ কেউ এরকম বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যে নির্বাচনটা একটু পেছানো যায় কিনা, একটু আরেকটু সুবিধা আদায় করতে পারি কিনা। কেউ কেউ একটু চেষ্টা করছে যে এরকম অ্যানার্কি তৈরি করে যদি একটা গন্ডগোল লাগিয়ে দিতে পারি, একটা গৃহযুদ্ধের দিকে যায়, তাহলে তো ইলেকশনটা হলো না। তাহলে কেউ কেউ হয়তো ভালো আশায় নির্বাচন পিছাতে চায় তাদের ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে, যে আমি একটু বেশি টাইম পেলে মনে হয় ভালো করে বসবো। আবার পতিতরা আবার মনে করে এই নির্বাচন পেছানোর উদ্দেশ্য, ওরা যেহেতু এইরকম একটু আগাচ্ছে, আমরা আর একটু তেল দিয়ে দেই, আগুনটা কোনো রকম জ্বালিয়ে দিতে পারলেই একটা গৃহযুদ্ধের পর্যায়ে চলে গেল বা মার্শাল ল জারি হয়ে গেল, ইলেকশন হবে না, সব দৌড়ের উপর ওরা থাকুক, 2-1 বছর যাক, পরে ইনক্লুসিভ ইলেকশনের স্বার্থে পতিতরা ঢুকে পড়বে। সুতরাং নানান জনের নানা রকমের ফন্দি ফিকির থাকে। কিন্তু উন্নতি যেটা হয়ে গেছে এটাও আমাদের বলতে হবে। প্রথম উন্নতি হয়েছে, অর্জন কি? 16 বছর ধরে আমার ঘাড়ে জেকে বসা একটা দানব ঘাট থেকে নেমেছে, নামাতে পেরেছি আমরা সম্মিলিতভাবে, এইটা সবচেয়ে বড় অর্জন। দ্বিতীয় অর্জন হচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদকে রুখতে হলে যে নির্বাচন পদ্ধতিটা, যে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়ার কালচার এদেশে এখনো তৈরি হয়নি, সেখানে আমরা অন্তত নির্দলীয় সরকারের অধীনে ইলেকশন হবে ভবিষ্যতে অনেকগুলো, অন্তত সেই রকম একটা পরিবেশ তৈরি হয়েছে। কারণ যে বিএনপি, যে এই ডান বাম এই প্রধান ভাইদের দল সহ সবাই, জামাত ইসলাম, 16 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কান্নাকাটি করেছি, আমরা তো চাইলেই বা বিএনপি চাইলে বা যে কেউ চাইলেই তো বলতে পারবে না ক্ষমতায় এসে যে না, দলে আমাদের অধীনে ইলেকশন করতে হবে। তার মানে তত্ত্বাবধায়ক সরকার বা নন পার্টিজান গভর্নমেন্টের অধীনে ইলেকশন হতে হবে। মানুষ তার ভোট দেওয়ার ক্ষমতাটা আবার ফিরে পেল। 2014 সালের কথা ভাবেন তো, শুধুমাত্র যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতো, তাহলে নির্বাচনে মানুষের ভোটের রায়ের মাধ্যমেই তো হাসিনা সহ পুরো আওয়ামী লীগ ভেসে যায়। আবার ফ্যাসিবাদ হতো কোত্থেকে? তার মানে ফ্যাসিবাদ হয়ে উঠেছে মানুষের হাতে ভোটের পাওয়ারটা না থাকার কারণে। এই যে ভোটের পাওয়ারটা আমাদের হাতে ফেরত আসলো, এটি কি ফ্যাসিবাদ রোখার জন্য খুব বড় একটা অস্ত্র নয়? মানুষ যে সচেতন হয়েছে, এখন যে সবার হাতে হাতে মোবাইল, সব ডকুমেন্টেড হয়ে যায়, এখন যে মানুষ প্রতিবাদ করতে শিখেছে, একটা দানবকে এভাবে তাড়াতে শিখেছে, এত সহজে কেউ আসলো গণতন্ত্র হত্যা করে ফেললো, সেটা হবে? সুতরাং গণতন্ত্রের দিকে আমরা অনেকখানি অগ্রগতি অলরেডি পেয়ে গেছি। বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে আলোচনা বলতে জিনিসটা ছিল না। সুন্নতে খাতরার প্রোগ্রামে পর্যন্ত দাওয়াত দিতে হলে চিন্তা করতে হতো যে আমার দলের বাইরে দিলে আমার নেতা মাইন্ড করবে এবং উনি আমি এখানে দাওয়াতে আসবে না, ভিন্ন দল হলে দাওয়াত দেওয়া হতো না। সেই দেশে এখন তো শুধু পতিত ফ্যাসিবাদ গণহত্যাকারী ছাড়া বাকি প্রত্যেকটা দল একসঙ্গে যাচ্ছে, দিনের পর দিন আলাপ করছে, কিছু কিছু বিষয়ে একমত হচ্ছে এবং বলছে আমরা রাষ্ট্রটাকে এইভাবে গঠন করতে চাই। এর হয়তো 100টা একমত হলে 100টা আমরা আশাই করব না, আশা করে হোঁচট খেতে রাজি না আমি। 5টা হবে, অন্তত 10টা হবে, 20টা হবে। এই 5টা 10টা 20টাও তো 1 বছর আগে হওয়ার কোনো রকম লক্ষণ ছিল না। তাহলে শুধু নাই গেল না বলে
আছে আছে হয়েছে হয়েছে যেটা, সেটাও একটু বলি এবং সবাই এগিয়ে নিই। এই দেশের ভবিষ্যৎ আছে, এই দেশের তরুণরা এই দেশের ভবিষ্যৎ। এই তরুণরা, কিছু তরুণরা ওরা ক্ষমতার লোভে বা বিপদগামী হয়েছে, টাকার মালিক হতে চায়, ক্ষমতা এখনই মন্ত্রী এমপি হয়ে যেতে চায়, হয়েছে। তো ওই দলেরও সবাই যে তা তো না, ওই দলেও তো অনেকেই অনেক সৎ চিন্তা নিয়ে কাজ করছে যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। হয়তো তাদের চাওয়াটা এখন ইমপ্লিমেন্ট হচ্ছে না, এখন হচ্ছে না বলে ভবিষ্যতেও হবে না এমন তো না। এই দেশে এই যে বিশেষ কোনো কোনো গোষ্ঠী দেশটাকে একটা বিশেষ দিকে নিয়ে যেতে চায়, ধর্মীয় লাইনে নিয়ে যেতে চায়, কিংবা কেউ কেউ বেধর্মী লাইনে নিয়ে যেতে, এক এক এজেন্ডা নিয়ে এক একজন। এই দেশের মাটি তো ওই মাটির মানুষ তো এরা না। এদেশের মানুষ তো অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বড় হয়। তারা ধর্ম মানে, ধর্ম পালন করে, ধর্মের দিকে ডেডিকেটেড থাকে, কিন্তু তারা ধর্মের অপব্যবহার করে এইভাবে কেউ আবার বিপদগামী করবে, ভুল পথে পরিচালিত করবে, একদিন দুই দিন তিন দিন তারা ঘুরে দাঁড়ায়। সুতরাং এদেশের ভবিষ্যৎ আছে, এদেশের অর্জন আছে। এই দেশ থেকে যেই মেধাবী ছেলেরা এখন চলে যাচ্ছে, সেই ছেলেগুলো সারা পৃথিবীর অবস্থা খারাপ এখন নানানভাবে, কর্মসংস্থানের অসুবিধা, লেখাপড়ার অসুবিধা। এক সময় তারা বাধ্য হয়ে এই দেশে বলবে যে না, আমার দেশও তো এর থেকে খারাপ হবে না, আমি এখানে যেই সময় শ্রম মেধাটা ব্যয় করি এটা না করে নিজ দেশে গিয়ে দেই। আমার দেশের যেই চিকিৎসকরা ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় খুব ভালো করছে, তাদের মধ্যে বিশেষ প্রণোদনা দিয়ে 10% চিকিৎসক এই দেশে আনা হোক, কয়েকটা হসপিটাল বানানো হোক, দেখেন আমার দেশের রোগী বিদেশ যেতে হয় কিনা। মালয়েশিয়ার মতো দেশ পলিসি নিয়ে চিকিৎসা সেক্টরে কত উন্নতি করে ফেলেছে, শুধুমাত্র তাদের দেশের নাগরিক বিভিন্ন দেশে ভালো কাজ করছে যারা, তাদেরকে চুক্তিভিত্তিক এনে কাজ করাচ্ছে এবং তাদের সঙ্গে থেকে দেশের ডাক্তাররা তৈরি হয়ে যাচ্ছে। এইরকম বিভিন্ন সেক্টরে যদি পলিসি নেওয়া হয়, এবং বিএনপির মধ্যে আমি আশাবাদী, কেন আমি বিএনপির কোনো পথধারী না, কোনো দিন না, কিন্তু বিএনপিকে ভালোবাসি এবং বিএনপির জন্য আমি কথা বলি, কাজ করি। কেন? এই দেশে বিএনপির অনেক দোষ ত্রুটি থাকার পরও এখনো পর্যন্ত তুলনামূলক বিচারে বিএনপির থেকে বেটার কোনো প্ল্যাটফর্ম তো আমি দেখি না। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ম্যাডাম খালেদা জিয়া দেশের জন্য, গণতন্ত্রের জন্য যেই স্যাক্রিফাইস, জিয়াউর রহমানের এই দেশটাকে ভিন্ন বহুদলীয় গণতন্ত্র এবং দেশ গড়বার জন্য, দুর্নীতিহীনতা, দুর্নীতি মুক্ত করবার জন্য তার যেই অবদান, দেশকে এগিয়ে 19 দফা, তার ধারাবাহিকতা ম্যাডামের যে অবদান এবং তার যে দেশপ্রেম, তারেক রহমানকে নিয়ে অনেকের অনেক রকমের রিজার্ভেশন ছিল, কিন্তু গত কয়েক বছরে তার অবস্থান, তার কথা, তার বক্তব্য, তার আচরণ, তার ভিশন আমাদেরকে মুগ্ধ করছে যে হ্যাঁ, ভবিষ্যৎ আছে। তারেক রহমান আসুক, বিএনপির নেতৃত্বে জাতীয় সরকারের যে কথা হচ্ছে, যদি মানুষ তাদের ভোট দেয়, আসুক, তারা যদি অঙ্গীকার না রাখে, এই আমি বিএনপির পক্ষে দাঁড়াবো, অনেকে দাঁড়াবে, সুতরাং এই প্রধান ভাই দাঁড়াবেন। সুতরাং এই দেশের ভবিষ্যৎটাই এটা, আমি মানি না। প্রধান ভাইয়ের বয়স হয়েছে, অনেকদিন ধরে নানান হতাশায় থাকতে থাকতে এখন আশা করতে ভুলে যাচ্ছে, কিন্তু আমাদের আশা করতে হবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো পরে, তার আগে আমরা একটু শরীফুর ওসমান হাদি আপনার কাছে যেতে চাই। একটি বিষয় কিন্তু ঘুরে ফিরে এসেছে, আপনি খেয়াল করছেন, গৃহযুদ্ধ এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত মার্শাল লর কথা বলেন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই বিষয়গুলো আসছে, ফলে আমাদের ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত সেটি বললেন। এটি কি আসলে গুজব নাকি শঙ্কা? না, মানে প্রথম হলো, যারা টকশোতে কথা বলেন তারা তো আর ফ্যাক্ট হাতে নিয়ে কথা বলেন না, এটাই তো বাস্তবতা। তারা তো তার এজেন্সির লোক হইতো, তবে একটা পারসেপশনের জায়গা থেকে বলেন নিশ্চয়ই। এর মানে মানুষের মধ্যে এই চিন্তা যা বোঝে সেগুলো আছে বলেই তো মানুষ বলছে। তা আমি বরং ফাঁকে একটু বলে রাখি, আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ভাবছিলাম যে এই রাউন্ডে আর মানে কথা নাই বলি, তো ভাইয়ে বলার পর আবার সাহস পাইলাম। হয়েছে কি, আমি আপনার মাইন্ড করেন না, হ্যাঁ, আমাদের সিনিয়রদের মধ্যে, ধরেন ইভেন আমাদের বাবা মায়েরদের মধ্যেও তো এটা বাস্তবতা যে তার একটা ডিসিশনকে তার বাচ্চা সেটার দ্বিমত জানাইতে পারে যৌক্তিকভাবে, যতক্ষণ বাবা মা যুক্তিতে পারে ততক্ষণ বলে, এরপরে যেমন একটা চটকাই মারবো। মানে ওই যে মনস্তত্ত্ব যে আমার থেকেও চিন্তায় আমার জুনিয়র অথবা ছোট বাচ্চারা ক্রিম হইতে পারে আর তার কাছ থেকে লার্নিংয়ের জায়গা আছে, এই মনস্তত্ত্বটা না ভাঙার ফলে হয়েছে কি, আমাদের অলমোস্ট সব টকশোগুলো এখন, এটা আমার ফ্রেন্ড, আমার ছোট ভাইরা মজা করে বলে যে হচাকা, মানে হতাশা চর্চা কেন্দ্র। মানে 16 বছরের ফেসিবাদ। আপনি বলেন এই গত 1 বছরে বাংলাদেশে তো অনেক ঝামেলা হচ্ছে, তাই না? একটা কি গুম হয়েছে? কেউ বলতে পারবে কথা বলার কারণে কেউ গুম হয়েছে? তা আপনি মানে ফেরাউন, লেডি ফেরাউনের পতন হয়েছে, এর 1 বছরে আপনি কি চান? আমি রাস্তায় হাঁটি, আমার মনে আছে জুলাইয়ের পর 3 মাস আমি রাস্তায় হাঁটি আর হাসতেছি। মানে আছে না মানুষ শুধু শুধুই, কেন আমি এই প্রথম ফিল করতেছি যে আমাকে গুম করবে না, শুধু আমার একটা ফেসবুক পোস্টের কারণে। আমি যেদিন আবরারের জানাজায় যাই, আমার মনে আছে যে বাসা থেকে লুকাইয়ে যাই, আমার বাসার
সবাই কান্না করতেছিল যে সারা রাত আমি তার বিরুদ্ধে লিখেছি, আমি সেই জানাজা করে ফিরে আসতে পারবো কিনা। শুধু আমার সারা রাত ফেসবুকের পোস্টিং এর কারণে আমাদেরকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল, যে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল যে এই বাচ্চার কারণে এই বাড়িওয়ালা পর্যন্ত বিপদে পড়বে। এখন ফেসবুক তো দূরের কথা, আমরা চিৎকার চেঁচামেচি করতেছি, আপনি যমুনার সামনে গিয়ে গালিগালাজ করলে আপনার কেউ ধরবে না তো। মানে আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই, আমরা একটা মহান মুক্তিযুদ্ধের পরে এই মহান মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ এবং ভারত মিলে কুক্ষিগত করবার ফলে আমরা রাষ্ট্র জাতি গঠন করতে পারি নাই। আর একটা খুব পরিকল্পিতভাবে করা হচ্ছে, সেটা হলো কিভাবে যেন 24কে আর 71কে মুখোমুখি করা হচ্ছে। স্যার মানে এই 24-এর যতগুলো মুখ, এরা কি কোনোদিন 71কে অস্বীকার করতে করা ওদের কথা? আমরা হাজারবার বলেছি 24 হলো 71-এর ধারাবাহিকতা। 71-এর মহান অর্জনের পর সেই 71-এর মহান অর্জনকে কুক্ষিগত করেছে আওয়ামী লীগ এবং ভারত, সেটার থেকে ছিনিয়ে এনে এবার সেই মহান মালিকানা মানুষের মাঝে স্টিকের মধ্যে বিলিয়ে দেওয়ার পর্ব হলো 24। সুতরাং এটার সাথে এটা মানে মুখোমুখি তার করানো হবে কেন? মুশকিলটা হইল কি, মিডিয়ার ফ্রেমিংটা হচ্ছে এমন, 154টা আসন আনকনটেস্টেড হয়েছে 2014 নির্বাচনে, এর মধ্যে মিনিমাম 50 জন আছে যারা মুক্তিযোদ্ধা। তখন কোনো মিডিয়া বলে নাই বিনা ভোটে এমপি হলেন 50 জন মুক্তিযোদ্ধা, তখন হয়ে গেছে তারা আওয়ামী লীগ বিনা ভোটের এমপি। কিন্তু যখন ধর্ষণ, গম চুরি, ভোট চুরি, ভোট ডাকাতির মতো অপরাধ করবার পর ন্যূনতম গণপ্রতিরোধের শিকার হয়, তখন সে ভোট চোর, ভোট ডাকাত, গণহত্যাকারী হয় না, তখন তাকে ফ্রেম করা হচ্ছে মুক্তিযোদ্ধা। এইটা হলো আমাদের আফসোস। এই ফ্রেমিং থেকে তো আমাদের বের হতে হবে। একজন চোর, একজন মুক্তিযোদ্ধা হয়ে প্যারালালি যদি সে চোর হয়, তাকে চোর বলতে পারতে হবে। আমি হাজারবার বলেছি জুলাই যোদ্ধা কারো পরিচয় হইতে পারে না, প্রচুর শোতে বলেছি। ইদানিং অনেকে নতুন করে বলে আমি একজন জুলাই যোদ্ধা, মানে কি ভাই? এই মুক্তিযোদ্ধার মতো বাণিজ্য করে তো আওয়ামী লীগ এটারে ধ্বংস করছে। সুতরাং আমরা তো আর কোনো জুলাই যোদ্ধা শুনতে চাই না। আমরা সবাই মিলে জুলাই করেছি, আমরা এখন সবাই মিলে দেশ গড়ব। আরেকটা কথা আমি যেটা আপনাকে বলা, যে ভাই যে ভাই বলছিল ট্যাগিং, মানে ট্যাগিং তো পৃথিবীর কম বেশি মানে সব জায়গায় কম বেশি থাকে। এই গত 16 বছরের ট্যাগিং এর সাথে আপনি কোনো ট্যাগিংটা মিলাতে পারবেন? মানে কোন ধরনের ট্যাগিং হয় নাই? এখন যদি আপনি সেইটার সাথে তুলনা করেন, এটা দুইটা হইতে পারে, ভাই হয়তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, সুতরাং আশা সাইডে দিছে, সুতরাং এটা নিয়ে কিছু বলবার নাই। বাট আমি একটা কথা, এখানে এনসিপির কেউ থাকলে ভালো হইতো। মুশকিলটা হইলো এনসিপির কেউ নাই, তো ওদের তরফ থেকে আমার উত্তর দেওয়া তো কঠিন, আমি তো এনসিপির কোনো লোক না। সেটা হলো 15 বছরের সাথে আপনি যদি ওদের 7.5 মাসের সমান একটা, এটা না অতি সরলীকরণ হয়, প্লিজ অতি সরলীকরণ হয়। 10,000 কোটি টাকা আর 10 লাখ টাকা চুরিরে দুটোই চুরি, চুরি ইজ চুরি। কিন্তু আপনি যখন দুইটার সমানভাবে ধরবেন, ইভেন ইসলামের একটা স্পিরিট আছে, অনেকে বলে না শরিয়া আইন শুনে শুনে, শরিয়া আইন মানে হাত কাটা। আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল যে 10 বছর মদিনা রাষ্ট্র কায়েম করছিলেন, এখানে হাত কাটা লাগছে শুধু একজনের। শরিয়া আইন আপনি আমি যেরকম নামাজ পড়ি, এটা কিন্তু শরিয়া আইন। এখন আমাদের এখানে ফ্রেমিং করা হচ্ছে ওইটা। এর মানে হলো ইসলাম পর্যন্ত মানুষের ওই জায়গাটা অ্যালাউ করে, কেউ যদি চুরি করেছে সে হলো পেটের ক্ষুধায়, আর একটা হলো অভ্যাসে, দুইটার স্পিরিট এক না। সুতরাং ওই জায়গাটা তো আপনি দিবেন। যারা চুরি করেছে আমাদের তরফে সব থেকে বেশি বলেছি। ইভেন আমি তো মনে করি 2-1 জন উপদেষ্টা যারা চুরি টুরি যদি এর সাথে ইনভলভ থাকেন, বিএনপির হাতে, এজেন্সির হাতে সকল ফাইল আছে, সময় মতো ওপেন হয়ে যাবে। কিন্তু ওই মানে নীলা মার্কেটে হাঁস খাওয়ারে আপনি এত বড় জাতীয় ইস্যু যদি করেন, তাইলে তো ওই যে এসালম সিঙ্গাপুরে যে মার্কেট বানাইলো ওইটা ছোট হয়ে যায়। আমার আফসোস রইল এইটাই, আর কিছু না। আপনার কথার সাথে আমি একমত, নিশ্চয়ই আপনি আপনার বক্তব্য দিয়েছেন। তবে ওই পেটের ক্ষুধার কথা বললেন না, তাহলে এখানে যে চুরিটা হয়েছে পেটের ক্ষুধার কারণে হয়েছে আর কি। ওটা ক্ষুধা ছিল, যে ক্ষুধার কারণে কিছু বিলাসিতা আর কিছু ক্ষুধার কারণে, ক্ষুধার কারণে করলে এটাকে অপরাধ হবে কিনা? গয়েশ্বর বলেছেন আমাদের নেতা, ঘুষ 1 ফোঁটা খাইলেও হারাম, পেট ভরে খাইলেও হারাম। আপনি যদি এটাকে বিশ্লেষণ করেন আপনি পেয়ে যাবেন। এখন কথা হলো যে পেটের দায়ে হয়, এটা কিন্তু সাক্ষী তারপরে ইসের ভিত্তিতে আদালত বিচার করবে। যদি ফর্মুলায় পড়ে তাহলে কোনখানে রাখবে। এখন আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে 5 টাকার চুরিকে আমরা চুরি হিসেবে দেখি, ওকে বলি চোর, কিন্তু 5,000 কোটি টাকার ওই হাদি যেটা বললো এটাই ঠিক। এই জায়গায় পক্ষে 5,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, এখন শুনি যে 2,500 কোটি টাকা দেশে আসছে। সেই দেশের ওই টাকার গরমে অনেকেই মায়ের খাইতেছে, অনেকের মায়ের দিতেছে, এই টাকার গরমে। এটা তো আরো বড় মব, এটা আরো বড় মব, এটা সরকারি ছত্রছায়া মব। সরকারি ছত্রছায়া যারা মায়ের খাইছে এরাও মব করছে, যারা মারছে এরাও মপ করছে। এখন এই বিচার করবে আদালত, বিচার তো আমাদের কাছে করার জায়গা না। এখন যেখানে বলছে যে গুম হয়নি, সত্যি 1 বছরে গুম হয়নি, কিন্তু হিংস্র মপ তো হয়েছে। টেবিলে খাবার টেবিলে পিটাইতে মেরে ফেলেছে, এরকম মব তো আমরা দেখেছি। আপনার
এই যে মবের অনাচারগুলো এমন হয়েছে যে অয়ারামের ফসল গয়ারাম খাচ্ছে, আবার অয়ারাম জেল খাচ্ছে, যার ফসল খাইলো সেই জেল খাচ্ছে। এখন তো তাই হচ্ছে। তো এই যে তাইগুলা হচ্ছে, তাহলে আমরা কিসের জন্য এই একটা শেখ হাসিনা ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হইলো? বায়তুল মুকাররমের খতিব থেকে শুরু করে হাইকোর্টের প্রধান বিচারপতি, স্পিকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, সব যে পালায় গেল। আমাদের নেচারের তো কোনো চেঞ্জ হলো না। আমাদের চরিত্রের কবে চেঞ্জ হবে? আমি যদি এই কথাটা জিজ্ঞেস করি, ওই যে অঙ্কের ওই টিচারের মতো, যে লাট সাহেবের কুকুরের যদি 3 ঠ্যাঙে কুকুরের যদি 75 টাকা মাসে খরচ লাগে, আর আমার যদি 8 জন মানুষের 16 ঠ্যাঙে যদি 20 টাকা মাসিক বেতন হয়, তাহলে কার ঠ্যাঙের কত দাম? এই অঙ্ক কিন্তু কেউই মিলাইতে পারে না, ওই অঙ্কের পণ্ডিত মশাই মিলাতে পারে নাই। বাংলাদেশের অঙ্কগুলোও ঠিক এরকম জায়গায় এসে পৌঁছেছে যে এই অঙ্কগুলো আমরা মিলাতে পারছি না। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, 5ই আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 27 দিনে আরাকান আর্মি 13টি ট্রলার সহ 81 জন জেলেকে ধরে নিয়ে গেছে। সরকার আন্তর্জাতিক সম্পন্ন খ্যাতি সম্পন্ন একজন মানুষ, সে কি কিছু করতে পেরেছে? জেলেদের বউদের কান্নাকাটি আপনাদের টেলিভিশনগুলো দেখতে পাচ্ছি। একটা জেলে কি ফেরত আনতে পেরেছে এই পর্যন্ত? একটা ট্রলার কি ফেরত এসেছে? আমি দেশের ব্যর্থতার কথা বাদ দিলাম, আমরা নিজেরা ভাই বোনরা মারামারি করি, কাটাকাটি করি, কেউ মরি কেউ বাঁচি, কিন্তু এই যে বিদেশের যে নিয়ে যাচ্ছে এই সুযোগটায়, তাহলে সরকারের কাছে আমরা কি জবাবদিহিতা চেয়েছি? এটা অনেক বড় পরিসর আলোচনা। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা করব এবং সরকারের একজন প্রতিনিধি আমরা রাখার চেষ্টা করব। আমরা আলোচনা শেষের দিকে নাজমুল হক প্রধান, আপনার কাছে একটু জানতে চাই, নীলুফার চৌধুরী মনে একটা খুব চমৎকার একটা কথা বলছিলেন যে রাজনীতির অঙ্ক মেলানো সত্যি আসলে কঠিন। সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগ মুহূর্তে যদি অঙ্ক না মেলে, তাহলে এই যে কারণে পরিবর্তন হলো, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন হবে? আমি একটা বিষয় শুধু বলতে চাই, এখানটা আমাকে যেভাবে হতাশ মনে হয়েছে, আমি হতাশ লোক না, কিন্তু স্ট্রাগল করার লোক। আমি যেটা বলতে যাচ্ছি, পৃথিবীতে বাংলা ভাষাভাষীর লোক 25 কোটি বলে, কেউ 40 কোটি বলে, যেটাই থাক না কেন, এই যে 7.5 কোটির যে অঞ্চলটা, এটা হিমালয় থেকে সুন্দরবন সুকান্ত হঠাৎ বাংলাদেশ, এই হঠাৎ বাংলাদেশটা কিন্তু হঠাৎ হয়ে যায় না, কিন্তু হাজার বছর ইতিহাসে আমরা একটা জাতিসংঘের একটা জনগোষ্ঠী, আমরা তাই না, উইথ ফ্ল্যাগ we have recognized by the world community that we are Bengali, we are Bangladeshi. বাঙালি শুধুমাত্র ওটা নির্দিষ্ট হয়ে যায়, বাংলাদেশটা কারেক্ট, যেটা জিজ্ঞাসা করেছিলেন। সেই বাংলাদেশটা এই যে গোটা পৃথিবীর বাঙালিদের ভাবনার মধ্যে আছে, পৃথিবীতে বাংলা নামের বাংলা ভাষার একটাই দেশে বাংলাদেশ। আমাদের ছেলেরা যখন বাইরে ক্রিকেট খেলে তখন বুকটা ভরে হারুক আর জিতুক, কে বাংলাদেশ পতাকা নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেই বাংলাদেশ ছোট হয়ে যায়, খাটো, নিশ্চয়ই কোনো বাংলাদেশি চায় না। কিন্তু আমাদের এত সংগ্রামের পরে, এত ত্যাগের, যদি আমি সেম অভ্যাসটাই রাখি, তাহলে এটা কি? আমি আপনাকে একটা উইথ রেফারেন্স বলি, আমি কোর্টে গেছিলাম ওই দিন, হাসান আরিফ সাহেব মারা গেছেন, উনি কোর্টে যেদিন ওনার মন্ত্রণালয় পরিবর্তন হলো, উনি কোর্টে এসেছিলেন। উনি লোক ভালো, ছাত্র জীবন থেকে ওনাকে চিনি, আমরা অনেক সময় এসব বিরুদ্ধে আন্দোলনে রিটের জন্য ওনার কাছে এসেছিলাম। উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার একটা স্ক্যান্ডেল নেই, বিএনপির সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি। ওনাকে জিজ্ঞেস করছে, দেখা করতে গেছে, স্যার আপনি হঠাৎ করে বড় মন্ত্রণালয় ছোটো মন্ত্রণালয় একজন, উনি হাসতে বলছে যে আমি তো ওদের 1000 কোটি টাকা জোগাড় করে দিতে পারবো, ওই কারণে আমাকে চেঞ্জ করতে হয়েছে। তাহলে আপনি ছেড়ে দেন স্যার? বলে হ্যাঁ তাই করবো। মারাই গেল। ইট ওয়াজ হিজ ভার্স। গোয়েন্দা সংস্থা দিয়ে উকিলদের সঙ্গে আলাপ করছে, ওইটা আমি ওই দিনই কোর্টে গেছি, আমি শুনছি তখন। তাহলে হোয়াট ইউ অ্যাচিভ? এত বড় বড় কথা, বড় বড় লেকচার, রেজাল্ট কি? বিগ জিরো। চোর। একই কথা তো আগের বারে বললাম। ইউনুস সাহেব মর্নিং শোজ দি ডেজ, হোয়াই হ্যাজ টেকেন হিজ পার্সোনাল কেন নিছে উনি গ্রামীণ ব্যাংকের শেয়ার রাষ্ট্রের কাছে ছিল, অসুবিধা কি ছিল? উনি কেন গ্রামীণ ব্যাংক ফেরে নিলেন? ওটা তো রাষ্ট্রেরই, ওটা রাষ্ট্রেরই গ্রামীণ ব্যাংক। উনি একজন দেখানদার ছিল। আসলে মানে ওই পক্ষের কেউ তো এখনো নাই, আসলে জবটা তো সরকারের পক্ষের কারো জব, এটা জব পাবলিক জানে। যেমন ধরেন এই যে গাড়ির কথা বললাম, শুধু একটা কথা বলি, আমি পেপারের নিউজ দেখে, আমি মেট্রোতে চলাচল করি আমি এখন, তাই না, বলছে যে ও ইনারা কমিশনটাও খাবে, গাড়ি আনবে একটা কমিশন পাওয়া যায় না, ইনারা কমিশনটাও খাবে। পাবলিকের কমেন্টস কোন জায়গায় গেছে বোঝা যায় না। আমি সেই জায়গায় বলতেছি, একটা ভালো নির্বাচন করার জন্য ইতিমধ্যে একটা পদক্ষেপ এখানে মেট্রোপলিটন পুলিশ নিয়েছিল, আমাদেরকে ডেকেছিল সরকারকে, ওনাদের অতীত ক্রিয়াকলাপের জন্য দুঃখ প্রকাশ করতে, বলতে আমরা একটা ভালো নির্বাচন এবং পুলিশ রোল প্লে করতে চাই। আমি প্রস্তাব করছিলাম ওই জায়গায় যে এটা আপনি আমাদের পক্ষ থেকে আপনার আইজিকে পৌঁছে দেন,
সারা দেশে থানার থেকে শুরু করে এই বৈঠকগুলো হোক রাজনীতিবিদদের সঙ্গে, জি। যে আমরা প্রশাসনের কর্মকর্তা, আমরা প্রশাসন দায়িত্ব পালন করবো, জি। আপনারা রাজনৈতিক দল হিসেবে সবাই নির্বাচন করবেন, কেউ কারো বিষয়ে হস্তক্ষেপ করবো না। নিশ্চয়ই আমরাও সেটি চাই, একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়ন হবে এবং সেই নির্বাচনে সব রাজনৈতিক দল সবাইকে সম্মানের জায়গা থেকে সমালোচনা করবে। নীলুফার চৌধুরী মনি, ডাক্তার শাখাওয়াত হোসেন শান্ত, নাজমুল হক প্রধান এবং শরীফ ওসমান হাদি, আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মধ্যরাতে আমাদের এই টক শোটি দেখছিলেন বিএসআরএম গণতন্ত্র এখন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সবাইকে।